ইজি হবে বুঝতে। তো আমাদের এখানে কম্পারিজনে ফাইনাইট অটোমেটা, পুশ ডাউন অটোমেটা এবং টিউরিং মেশিন, আমরা দুই ধরনের ফাইনাইট অটোমেটা স্টিল নাও পড়েছি। একটা হচ্ছে জেনারেল ফাইনাইট অটোমেটা, আর স্পেশালি যেটা মেমোরি নিয়ে কাজ করে দ্যাট ইজ পুশ ডাউন অটোমেটা, যেটুকু পর্যন্ত আপনাদের কুইজ হয়েছে। সো এখানে টিউরিং মেশিনের সাথে এর কম্পারিজনটা কি, ফাইনাইট অটোমেটায় আমরা দেখেছি যে কোনো মেমোরি ইউজ হয় না, শুধু স্টেটসগুলো থাকে, যার জন্য ফাইনাইট প্রবলেমগুলো সলভ করা যায়। আর পুশ ডাউন অটোমেটাতে যেটা হয় যে আমাদের স্ট্যাক মেমোরি থাকে, টেম্পোরারি মেমোরি, যার কারণে আমাদের যদি কোনো কম্পারিজনাল স্টেটমেন্ট থাকে বা কোনো ভ্যালুকে একটা আরেকটার সাথে কম্পেয়ার করতে হয়, মেমোরির প্রয়োজন হবে, এরকম কোনো ডেটা থাকে বা স্টেটমেন্ট থাকে, তখন আমরা পুশ ডাউন অটোমেটা ব্যবহার করি। এখানে লিফো মেমোরি বলতে বোঝানো হয়েছে লাস্ট ইন ফার্স্ট আউট, শুধু এই মেমোরিটা দিয়ে কাজ করে, মানে স্ট্যাকের ওয়ার্কিং প্রসেস হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, এভাবে যেটা সবার লাস্টে আসছে সেটা সবার ফার্স্টে পপ আউট করতে হবে। এটা আমি কেন এটা একটা, এটা যেমন আমাদের মানে স্ট্যাকে যেরকম অ্যাডভান্টেজ আছে, এই লিফো হওয়ার জন্য লাস্ট ইন ফার্স্ট আউট ফর্মুলায় কাজ করার জন্য এটার কিছু ড্রব্যাকসও আছে, সেই ড্রব্যাকসটা নিয়ে আমরা ডিসকাস করব। আর টিউরিং মেশিনটা কি, এখানে আমাদের যেই কাজটা হয়, আমরা দেখেছি ফাইনাইট অটোমেটা এবং পুশ ডাউন অটোমেটায় আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলো হচ্ছে মূলত ট্রানজিশনের মধ্যে হয়, স্টেট চেঞ্জ করে করে আমরা ট্রানজিশন করি। ফাইনাইট অটোমেটাতে এক স্টেট থেকে আরেক স্টেটে যায়, ট্রানজিশন টেবিলটা ইনপুট কিভাবে পাস হয়েছে তার উপরে হয়। আর স্ট্যাকে যেটা হয় আমাদের কি বলে মেমোরিতে ব্যবহার করে কন্ট্রোলারের মাধ্যমে ইনপুট টেপ থেকে ইনপুট নেয়, স্ট্যাক থেকে ইনপুট নেয়, নিয়ে ডিসিশনটা নেয়। এই দুইটা কেসের আমরা কোথাও ইনপুট টেপে কোনো ধরনের চেঞ্জ করতে পারি না, যার কারণে আমরা দেখেছিলাম কি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার টুয়াইস n, এই প্রবলেমটাতে আমরা কি করেছি, একটা এর জন্য দুইটা এ স্ট্যাকে আমরা ইনসার্ট করেছিলাম, যাতে করে আমি ম্যাচ করতে পারি। কারণ স্টেপে আমি চেঞ্জ করতে পারবো না, আমি বাট স্ট্যাকের মেমোরিকে আমি যত বেশি, যেহেতু এটা একটা মেমোরি, আমি ইউজ করতে পারবো। এটা হচ্ছে আপনার কি বলে পুশ ডাউন অটোমেটার। তো এবার বাট টিউরিং মেশিনে যেটা হয় সেটা হচ্ছে এই ইনফাইনাইট টেপের মধ্যে আমরা মেমোরিতে যেমন আগের মতো রিড করতে পারি পিডিএ এবং ফাইনাইট অটোমেটার মতো, ঠিক তেমনভাবে মেমোরিতে আপনি রিরাইট করতে পারবেন, মানে এডিট করা পসিবল। এই ফ্যাসিলিটিসটা আমার টিউরিং মেশিনে আছে। এই জন্য এখানে লিখে দিছে কি রিড অ্যান্ড রাইট মেমোরি, আর এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট মেমোরি, এখানে এইভাবে কাজ করে। দেন পাওয়ারফুলনেসের দিক দিকে যদি চিন্তা করি, এটার রেশিওটা হচ্ছে লেস টু মোর। এখানে মোস্ট লেস পাওয়ারফুল হচ্ছে ফাইনাইট অটোমেটা, দেন ফাইনাইট অটোমেটা থেকে মোর পাওয়ারফুল হচ্ছে পুশ ডাউন অটোমেটা, আর মোস্ট পাওয়ারফুল হচ্ছে টিউরিং মেশিন। আর যে ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ফাইনাইট অটোমেটা দিয়ে কাজ করি সেগুলো হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, যেগুলো হচ্ছে আমি রেগুলার এক্সপ্রেশনে ফরম্যাট করতে পারি, বা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। আর পুশ ডাউন অটোমেটাতে আমরা যে ধরনের ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে দেখেছি সেগুলো হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, যেখানে কি হয় রেগুলার ল্যাঙ্গুয়েজ সহ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমি পুশ ডাউন অটোমেটা ডিজাইন করতে পারি, শুধু স্ট্যাক ব্যবহার করব না। আর আরেকটা হচ্ছে আপনার টিউরিং মেশিনে যেটা হয় সেখানে হচ্ছে রিকার্সিভলি ইনিউমেরেবল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এটা বলতে কি বোঝায়, মনে করেন আপনি পুশ ডাউন অটোমেটাতে দেখেছেন কি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এই দুইটাকে কম্পেয়ার করা যায়, কিন্তু এ এন বি এন সি এন তিনটাকে কম্পেয়ার করতে পারি না। কারণটা কি, এই যে লিফো মেমোরি হওয়ার কারণে একটার উপরে আরেকটা স্ট্যাকে আসে, সবার উপরে একটার সাথে সবার নিচেরটা কম্পেয়ার করা যায় না যদি মাঝখানে কোনো একটা সিম্বল থাকে স্ট্যাকে। তো এই প্রবলেম এই ধরনের কেস আমরা যেমন কনটেক্সট ফ্রি গ্রামারে দেখেছিলাম এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন সি এন ডি এম, এরকম যদি থাকে মানে ক্রস ডিপেন্ডেন্সি যদি হয়, তখন আমরা কম্পেয়ার করতে পারি না। দেখেছিলাম আমি ক্লাসে এটা এক্সপ্লেন করে দেখাই দিয়েছিলাম যে কেন পসিবল হয় না, কারণ স্ট্যাকে এ এর উপরে বি তার উপর সি রাখা হলে এ সি এর সাথে আর একে কম্পেয়ার করা যায় না। এই প্রবলেমটা, এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের টিউরিং মেশিন দিয়ে কম্পিউট করতে হয়। আর এই জন্য অ্যাবিলিটি হচ্ছে শুধু প্যাটার্ন ম্যাচিং টাইপের যে ফরম্যাটগুলো আছে এগুলোতে আমরা ফাইনাইট অটোমেটা দিয়ে কাজ করতে পারি, যেখানে আমার বাইনারি আউটপুট আসে, হয় এক্সেপ্ট হবে নয়তো রিজেক্ট হবে, ইট মিনস ম্যাচিং। আর এটা হচ্ছে নেস্টেড স্ট্রাকচার, মানে ওই যে কম্পারিজনাল যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো। আর জেনারেল কম্পিউটেশন, এখানে সব টাইপের কম্পিউটেশন, যেহেতু আমরা টেপে রিড রাইট করতে পারি,
তো এক্ষেত্রে সেটা করা যায়। তো এই যে আমি যা যা ডিসকাস করলাম এখানে এগুলাই বলা হয়েছে, যেমন প্রত্যেকটার আমাদের কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছে যে স্ট্রিং গুলা কিভাবে হইতেছে, তারপরে পুশ ডাউন অটোমেটার কোন ধরনের হয়। আমি আর এগুলোতে যাচ্ছি না যেহেতু আমাদের এই টপিকগুলো পড়া হয়ে গেছে। তো আমি জাস্ট একটা বেসিক কম্পারিজন, আমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কেন আমরা পুশ ডাউন অটোমেটার নিয়ে কাজ করতেছি, কেন আমরা কেন টিউরিং মেশিন পর্যন্ত আসা প্রয়োজন হলো। তো আমাদের এই আইডিয়াটা যেন ক্লিয়ার থাকে যে টিউরিং মেশিন আমাদের মোটিভেশনটা কি পড়ার। এবার আসি হচ্ছে আমার স্লাইডে। আচ্ছা, আমার ল্যাপটপের চার্জ প্রায় শেষ, আমি একটা মিনিট একটু আসতেছি চার্জারটা। আপনাদের মধ্যে কি কেউ এক্সটেনশন ক্রিয়েট করেছেন? করা হয়েছে। একটু শেয়ার করে দেন, অনেকে মনে হয় জয়েন করতে পারতেছে না। শেয়ার করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এই স্লাইডটা দেখি। এখানে হচ্ছে ডায়াগ্রামেটিক্যালি জাস্ট এটার যে পাওয়ারফুলনেসটা যেটা বলা হয়েছিল, আমরা যেটা দেখেছি যে ফাইনাইট অটোমেটা হচ্ছে সবচেয়ে ছোট এরিয়া, তারপরে হচ্ছে ফাইনাইট অটোমেটা সহ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ সব সাপোর্ট করে হচ্ছে পুশ ডাউন অটোমেটা। আর হচ্ছে টিউরিং মেশিন, ইট ইজ মোর পাওয়ারফুল দেন পুশ ডাউন অটোমেটা অ্যান্ড দ্যাট সাপোর্টস অল টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। তো এইটাকে একটা আপনার পাই ডায়াগ্রামের মতো করে বোঝানো হয়েছে কম্পেয়ার করে। এবার এখানে কম্পারিজনে আমরা এতক্ষণ যে থিওরিটা পড়লাম ওই পার্টের সাথে একটা কম্পারিজনাল ডায়াগ্রাম শো করা হয়েছে, যেখানে আমরা দেখছি ফাইনাইট স্টেট অফ মেশিনে ইনপুট স্ট্রিংগুলো এরকম ফাইনাইট থাকে, যেখানে কিছু নির্দিষ্ট কন্ডিশনকে আমরা ইনপুট টেপ থেকে চেক করে পাস করে একসেপ্ট বা রিজেক্ট বলতে পারি। আর পুশ ডাউন অটোমেটার ক্ষেত্রে ইনপুট স্ট্রিংয়ে আমাদের মানে ইনপুট স্ট্রিং দেয়া থাকে, আর হচ্ছে একটা স্ট্যাক দেয়া থাকে, আর একটা কন্ট্রোলার থাকে যে কন্ট্রোলার স্ট্যাক এবং ইনপুট চেক করে মুভ করে ডিসিশন নেয় একসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। আর টিউরিং মেশিনের স্ট্রাকচারটা থাকে এরকম, একটা ট্যাপ হেড এবং এটার সাথে একটা থাকে হচ্ছে কন্ট্রোলার। এই ট্যাপ হেড এবং কন্ট্রোলার এই দুটা মিলে ডিসাইড করে কি করবে। এই কন্ট্রোলারটার কাজ হচ্ছে, এই দেখেন দুই সাইডে দুটো অ্যারো দেওয়া, এটার মানে হচ্ছে এটা লেফট এবং রাইট বোথ সাইডে মুভ করতে পারে অ্যাকর্ডিং টু দ্য কম্পিউটেশনাল নিড। আমরা যেভাবে ডিজাইন করব, যদি আমাদের প্রয়োজন হয় কোনো কিছু রাইট সাইডে এসে চেঞ্জ করতে, আমরা রাইটে মুভ করব, বা রাইট সাইড থেকে কোনো কিছু রিড করতে হলে আমরা রাইটে মুভ করার জন্য ইনস্ট্রাকশন লিখবো। যদি আমাদেরকে মনে হয় যে আমার কম্পিউটেশনালি পিছনে এসে কোনো ডেটা চেক করতে হইতো, তখন আমরা লেফট সাইডে মুভ করে ডেটা চেক করতে পারবো। চেক করার সাথে সাথে ওটা চেকড এইটা বোঝানোর জন্য ওইটাকে রিপ্লেস করে অন্য আরেকটা সিম্বল বসাইতে পারবো, যেটাকে রাইট অপারেশন বলে। এতে করে আমি বুঝবো যে এই মানে স্টেটমেন্ট বা এই সিম্বলটা অলরেডি চেকড। তো এইটা হচ্ছে আমাদের টিউরিং মেশিনের আপনার স্ট্রাকচার। তো এখানে আমাদের এই টিউরিং মেশিনের কিছু সিম্বল নিয়ে বলা হয়েছে। যেমন আমরা টিউরিং মেশিনে এরকম একটা সিম্বল দেখবে, স্কোয়ার টাইপের বাট নট বক্স, এটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল। দেখেন সিম্বলটা হচ্ছে হাফ বক্স টাইপের। এই সিম্বলটা দিয়ে বোঝানো হয় হচ্ছে এটা একটা ইনফাইনাইট টেপ। এই টেপের নির্দিষ্ট কিছু অংশে আমাদের ইনপুটগুলো স্টোর হয়, বাদ বাকি যে অংশগুলোতে আমার কাজ নেই সেগুলোকে আমি এই ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে বুঝাই দিব যে এটার পরে আর কোনো কিছু নাই, মানে এটা ফাঁকা জায়গা। এটা বোঝানোর জন্য এই ব্ল্যাঙ্ক সিম্বলটাকে ব্যবহার করা হয়। আর এই ব্ল্যাঙ্ক সিম্বলটা কোনো এলিমেন্ট না, এটা বুঝাইছে হচ্ছে যে ইনপুট এলিমেন্ট থাকে না আমাদের AB01 এরকম। তো এই ব্ল্যাঙ্ক সিম্বলটা এই এলিমেন্টগুলোর মধ্যে কনসিডার হবে না, এটা হচ্ছে টেপ সিম্বল, টেপের এমটি সিম্বল। তো এইটাই বলা হয়েছে দ্য ব্ল্যাঙ্ক সিম্বল ইজ এ স্পেশাল সিম্বল ইউজ টু ফিল দ্য ইনফাইনাইট টেপ rest of the field, those who already those we have already used for input. এটা ছাড়া বাকি যে রেস্ট অফ দ্য টেপ থাকবে সেখানে যেটা খালি আছে এটা বোঝানোর জন্য সিম্বলটা হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল দিয়ে বোঝায়।
সো ইনিশিয়াল কনফিগারেশনে আমাদের কি কি কাজ হবে সেটা নিয়ে একটু বলা হয়েছে যে এই টেপের মধ্যে আমরা কি কি করতে পারবো। তো ইনপুট স্ট্রিং গুলো এরকম বোঝাচ্ছে, আর ব্ল্যাঙ্ক হচ্ছে আউট টু ইনফিনিটি, ব্ল্যাঙ্ক আউট এখান থেকে শুরু করে বাকি সবগুলো হচ্ছে ইনফিনিটি ব্ল্যাঙ্ক থাকবে। অপারেশনটা হচ্ছে কি, আমরা এই টিউরিং মেশিনের টেপে রিড বা স্ক্যান করতে পারি, কোনো সিম্বলকে রিড বা স্ক্যান করতে পারি টেপ হেডের নিচে। এই যে এখানে অ্যালোকেট করা যে সিম্বলটা আমার প্রয়োজনে রিড এবং স্ক্যান করতে পারি, রিড করা বা স্ক্যান করা একই কথা কি। তারপরে হচ্ছে যদি মনে হয় যে এই সিম্বলটাকে আমি রাইট করতে চাই, রিরাইট করতে চাই, মানে আমার যদি কোনো এরকম স্টেটমেন্ট আসে যে আমি এ দেখেছি এ চেক হয়ে গেছে, আমি পরবর্তী সিম্বলের দিকে যাব, এটা বোঝানোর জন্য আমরা করবো কি এটাকে কেটে এক্স বা জিরো অন্য কোনো একটা সিম্বল লিখে দিব, যাতে করে আমি বুঝবো যে এটা ইনপুটের বাইরে অন্য সিম্বল, মানে এটা রিড হয়ে গেছে। এই যে অপারেশনটা যেটা অলরেডি রিড এইটুকু বা অলরেডি চেকড, এই অপারেশনটা বোঝানোর জন্য রাইট অপারেশন মেইনলি করা হয়। দেন হচ্ছে টেপ মুভ করতে পারে দুই সাইডে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট, এবং এটা অবশ্যই ওয়ান স্টেপ হবে, নট মোর দ্যান ওয়ান স্টেপ, তাকে ওয়ান স্টেপ করে চেক করে করে আগাইতে হবে, এভাবে এটার ফাংশনালিটিস কাজ করবে। সো এবং এই যে কন্ট্রোলের যে টেপটা আছে, এই টেপের মধ্যে সব প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামটা মানে হলো যে আমি কোন ইনপুটের জন্য কি ডিসিশন নিয়ে কোথায় যাব। যেমন আমাদের পুশ ডাউন অটোমেটাতে আমরা যেটা করি যে ইনপুট এবং স্ট্যাক টপ চেক করি, করে করে মুভ করি। তো এখানেও সেম কন্ট্রোল পোর্শনের কাজ হচ্ছে, সেই কোন ইনপুটের জন্য কোন স্ট্যাক টপের জন্য কোথায় যাচ্ছে, লেফট সাইডে মুভ করবে নাকি রাইট সাইডে মুভ করবে, এটা একটা ডিসিশন নিবে। দ্বিতীয় ডিসিশনটা নিবে ইনপুট শুধু রিড করে যাবে নাকি রিডের পরে রাইটও করবে, এই ডিসিশনটা হবে হচ্ছে কন্ট্রোল পোর্শনে। এটা হচ্ছে ফাইনাইট অটোমেটার মেইন পার্ট। দিস কন্ট্রোল পোর্শন ইজ সিমিলার অ্যাজ ফাইনাইট সিস্টেম আর পুশ ডাউন অটোমেটার। ফাইনাইট স্টেট অফ মেশিন আমরা যেরকম ভাবে দেখে আসছি, পুশ ডাউন অটোমেটার যেরকম দেখে আসছি, ওইভাবেই এই কন্ট্রোলটা কাজ করে। শুধু টেপ হেডে দুইটা এক্সট্রা কাজ করতে পারে, একটা হচ্ছে এটা দুই দিকে মুভ করতে পারে, আরেকটা হচ্ছে এটা রাইটও করতে পারে রিড করার সাথে সাথে, যার কারণে এক্সট্রা করে আর কিছু আমার প্রয়োজন হয় না, অ্যান্ড এটা ডিটারমিনিস্টিক। তো এই জন্য এখানে আমাদের কম্পিউটেশনাল ইয়েটা বলা আছে যে আমরা এই যে ট্রানজিশন গুলো যে লিখবো সেটা লেখার ওয়েটা কি। এই যে এখানে দেখেন প্রথম যে সিম্বলটা আমি নোট করব, এই ডিনোট করা সিম্বলটা দিয়ে বোঝাবে যে এই সিম্বলটাকে আমি রিড করছি। কিভাবে রিড করছি, এই যে এখান থেকে আমি ফার্স্ট সিম্বল দেখেছি এ, এই যে চেক করলাম এটা আমি এখানে লিখছি এ। তারপরে একটা অ্যারো দিয়ে বুঝাইছে হচ্ছে কি যে আমি এ কেটে বি লিখছি, বি লিখে রাইট সাইডে মুভ করছি। তো আমাদের সিম্বলগুলো এইভাবে লিখে, আমি কোন সিম্বলটা চেক করলাম, করার পরে আমি এটাকে রিরাইট করে কি লিখলাম, লিখে আমি কোন দিকে মুভ করলাম। আমরা এই যে এইগুলা লিখবো, এটা কিসের উপর ডিপেন্ড করে লিখবো, আমার এখন কোশ্চেনের মধ্যে ফাইনাইট অটোমেটা তারপর পুশ ডাউন অটোমেটা যেরকম ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতো, টিউরিং মেশিনেও এরকম ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে। ল্যাঙ্গুয়েজ দেখে আমি স্ট্রাকচার বানাবো যে এইটার পরে এইভাবে মুভ করব। আমরা দুইটা এক্সাম্পল দেখলে খুবই ক্লিয়ারলি বুঝতে পারবো। কারণ কি, এই যে দেখেন এখানে বলেই দিছে এই পুরো জিনিসটা এফএসএম আর পিডিএ প্রোগ্রাম দিয়ে কাজ করবে। সো উই অলরেডি নো দ্যাট হাউ টু ড্র এ পুশ ডাউন অটোমেটা or FSM for any language। এখন এখানে জাস্ট স্টেটমেন্ট নতুন করে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে মুভ করে কই যাবে, লেফট সাইডে যাবে নাকি রাইট সাইডে যাবে, এটা একটা শিখবো। আরেকটা শিখবো হচ্ছে যদি রিরাইট করতে হয় তাহলে কিভাবে আমরা ডিসিশন নিব যে কখন আমি রিরাইট করব। তো আমাদের মাথায় অলরেডি ফাইনাইট অটোমেটার নলেজ আছে, পুশ ডাউন অটোমেটার নলেজ আছে, এই দুইটাকে ইউজ করে এটা টিউরিং মেশিনের পারপাসে চেঞ্জ কিভাবে হয় ইনস্ট্রাকশনটা, এই জিনিসটা আমরা বোঝার ট্রাই করবো। তো এখানে বলছে কি যে এইটার মধ্যে ফাইনাল স্টেট কোনগুলো হবে, এক্সেপ্টিং স্টেট গুলোকে ফাইনাল স্টেট বলবে, এবং সেই সাথে কিছু রিজেকশন স্টেট হবে, যে ওই স্টেটে গেলে রিজেক্ট হবে, এটাও একটা ফাইনাল ডিসিশন। সো এই দুইটাকে ফাইনাল স্টেট বলা হয় এই পুশ ডাউন টিউরিং মেশিনের ক্ষেত্রে, যে যেখানে গেলে কন্ডিশন মিলতেছে না, মানে আমার কন্ডিশন এটা রিজেক্টেড, দ্যাট ইজ মাই ডিসিশন, এটা হচ্ছে ফাইনাল আরেকটা ডেস্টিনেশন। এবং এখানে টিউরিং মেশিনে আমরা কি কি পাবো, জাস্ট একইভাবে চিন্তা করবেন, সেম আমরা ইনপুট সিম্বল পাবো, স্টেট পাবো, তারপরে হচ্ছে আপনার ট্রানজিশন পাবো, স্টার্ট স্টেট পাবো, ফাইনাল স্টেট পাবো। এই যে নতুন করে যে এলিমেন্ট গুলা, এটা হচ্ছে যে টাও দিয়ে, এটা দিয়ে বোঝানো হবে টেপে যে আপনি রাইট করছেন নতুন
ইনপুট, মনে করেন আপনি এ এর পরিবর্তে এক্স লিখছেন, জিরোর পরিবর্তে সরি বি এর পরিবর্তে ওয়াই লিখছেন, তখন আপনার টেপ সিম্বলটা হবে কি, যে আপনি রিরাইট করে কি লিখবেন সেই সিম্বলটা। আর বি দিয়ে বোঝায় ব্ল্যাঙ্ক সিম্বল। ব্ল্যাঙ্ক সিম্বল দিয়ে কি বোঝাচ্ছেন, আপনি কি ডলার সাইন দিয়ে ব্ল্যাঙ্ক বোঝাচ্ছেন, নাকি হাফ কি বলে হাফ স্কোয়ার দিয়ে আপনি লিখতেছেন, মানে ওই যে চতুর্ভুজের মতো অর্ধেক একটা যে বার সাইন থাকে ওটা লিখতেছেন। দুইটার মধ্যে যে কোনো একটা হবে আর কি আমাদের সিম্বল। তো এটা হচ্ছে নর্মালি ফর্মাল ডেফিনেশন গেল আমাদের, যেটা আমরা টিউরিং ফাইনাইট অটোমেটাতেও পড়েছি, পোস্ট ডাউন অটোমেটাতেও পড়েছি। সো এখানে আমরা অলরেডি ডিসকাস করেছি টিউরিং থিসিস কোন ধরনের সিস্টেমের জন্য এগুলো কাজ করবে। এবার আমরা একটা সিম্পল সিস্টেমের জন্য ড্র করা দেখি, যেটার জন্য আমরা জানি ফাইনাইট অটোমেটা কিভাবে ড্র করতে হয়। ঠিক আছে, কিভাবে জানি, এই যে দেখেন 0 1 স্টার 0, এটা দিয়ে বোঝা যাচ্ছে কি স্ট্রিংটাকে 0 দিয়ে শুরু হতে হবে এবং 0 দিয়ে শেষ হতে হবে, ইন বিটুইন যত ইচ্ছা 0 আসতে পারবে। এটা যদি ফাইনাইট অটোমেটা আঁকতাম, আমরা কিভাবে আঁকতাম, স্টার্ট স্টেট থেকে 0 নিতাম, তারপরে 1 এর জন্য ইনফাইনাইট একটা লুপ বসাইতাম, তারপরে হচ্ছে 0 বসাইতাম। আমরা এটা ফাইনাইট অটোমেটাটা পারি, দেখেন তো বুঝতে পারছি কিনা। 0 1 স্টার 0, জি ম্যাম। আপনারা একটু রেসপন্স করলে আমি বুঝতে পারবো। এই এই ল্যাঙ্গুয়েজটা তো আমাদের পরিচিত, তাই না? এখন আমরা কি করছি, এই যে নোন একটা ল্যাঙ্গুয়েজ, এটার জন্য টিউরিং মেশিনে হলে স্ট্রাকচারটা কিরকম হতো এটা আমি বুঝবো, বুঝলে আমি আননোন মেশিনের জন্য বুঝবো। তারপরে তো এটা কি হয়েছে, 0 1 স্টার 0, শুরুতে 0 আসবে, তারপরে 1 আসবে, তারপরে 0 আসবে। এখন দেখেন এটা চেক করে করে কোন সাইডে যায়, 0 1 স্টার 0, আমরা 1 বাই 1 কোন সাইডে যাচ্ছি, এই স্টার্ট পয়েন্ট থেকে আমরা কি লেফট সাইডে যাচ্ছি নাকি রাইট সাইডে? রাইট সাইড। রাইট সাইড, এক্স্যাক্টলি। এখন এই কারণে আমাদের স্টেটমেন্ট গুলো রাইটে গেলেই হয়ে যাচ্ছে। লেফট সাইডে কখন যাব, মনে করেন আপনি 1 আছে, এর আগেরটা কি 0, এখানে 0 আছে, এর আগেরটা কি 0 ছিল কিনা এটা আপনি আবার চেক করবেন। ইন দ্যাট কেস আমরা রাইট লেফটে মুভ করি, কিন্তু এই মুহূর্তে আমার লেফটে মুভ করার মতো কিছু নাই, এখানে বলেই দিছে দুইটা 0। তাহলে আমরা কি করব, এই হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। স্টার্ট স্টেট থেকে ফার্স্ট সিম্বল আমি 0 পাবো। 0 পেলে আমি এখানে এটাকে রিরাইট করব, কি লিখবো, যে 0 চেকড, আমি 0 পেয়ে গেছি, এটার জন্য আমি এখানে 0-র পরিবর্তে x লিখে দিছি। এই যে দেখেন আমার টেপ হেডে চেঞ্জ হয়ে গেছে, টেপে 0-র জায়গায় x বসাইছি, কারণ কি আমার টেপে থাকার কথা কি 0 0, এই হচ্ছে আমার কাছে সিম্বল। তো আমি 0 যখন পাবো আমি কি করব, x লিখে আর রাইট সাইডে মুভ করব। যখন আমি রাইট সাইডে আসবো তারপর আমি 1 স্টার পাবো। তাহলে 1 স্টার আসলে কি হবে, 1 কি লুপে আসতেছে, যেহেতু স্টার আছে তাই আমি এখানে 1 কি লুপে বসাইছি। যতগুলো 1 দেখবো y, r লিখবো, তার মানে 1 হলেই y, r, এর মানে 1 গুলোকে সে অন্য আরেকটা সিম্বল দিয়ে রিপ্লেস করবে। দেন 1 শেষ হলে সে আবার 0 পাবে, তারপর আবার 0 পাবে, এই প্যাটার্ন অনুযায়ী 0 পাবে, তারপরে এই 0 কে আবার x দিয়ে রিপ্লেস করে রিরাইট করে সে রাইট সাইডে মুভ করবে, করার পরে সে ফাইনাল স্টেটে আসবে। তো তখন এই টাইপের পুরো স্ট্রিং গুলো শেষ হয়ে যাবে, তখন কি হবে, স্ট্রিং শেষ, তার মানে সে টেপের মধ্যে দেখবে এই যে এই সিম্বলটা ব্ল্যাঙ্ক, যে আমার আর স্ট্রিং নাই, আমার কাছে এরকম একটা স্ট্রিং ছিল, তখন স্ট্রিং শেষ হলে ব্ল্যাঙ্ক সিম্বল পাবে। এই যে দেখেন এখানে কি করছে, অ্যারো দিয়ে ব্ল্যাঙ্ক রেখে দিছে, তার মানে হচ্ছে কি চেঞ্জ করে নাই, রাইট অপশনটা আর কিছু করে নাই। এর মানে আমাদের যখন এরকম প্রয়োজন হবে, যেমন আমাদের কুইজে একটা প্রবলেম ছিল, পোস্ট ডাউন অটোমেটাতে ই নামের একটা সিম্বল ছিল, ই নামের সিম্বলটার জন্য আমাদেরকে কিছু করতে হলো না স্ট্যাকে, আমাদের কাজ ছিল কি ই রিড করবে, স্ট্যাক টপ চেক করবে, স্ল্যাশ দিয়ে স্ট্যাক টপ রেখে দিয়ে মুভ করবে। তো এখানেও সেম, আমার ব্ল্যাঙ্ক সিম্বল আছে, মানে আমি কিছু করবো না, ব্ল্যাঙ্ক সিম্বলকে রেখে রাইট সাইডে মুভ করে আমি বলবো যে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড, কারণ হচ্ছে 0 1 স্টার 0 এই প্যাটার্ন মিলে গেছে, তাই এটা অ্যাকসেপ্টেন্সের দিকে আসছে। এটুকু গেল অ্যাকসেপ্টেন্সের কাজ। ইন বিটুইন প্রত্যেকটা স্টেটে রিজেক্ট কখন হতো, আমার এখানে বলে দিছে ফার্স্ট সিম্বল 0 হবে, ইট মিনস দ্যাট ইফ আই গেট 1 তার মানে আমি রিজেকশনে পড়বো, তাহলে 1 কে 1 এর মতো রেখে আমি রাইট সাইডে মুভ করে রিজেক্ট করে দিব। দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে সিম্বল শুরুতে আসলাম, এসে আমার পাওয়ার কথা হচ্ছে এই প্যাটার্নের স্ট্রিং, আমি দেখতেছি ব্ল্যাঙ্ক সিম্বল পাচ্ছি, তার মানে আমি সিম্বল পাই নাই, তাহলে আমি এটাকে ব্ল্যাঙ্ক সিম্বলটাকে রেখে রাইট সাইডে মুভ করে আবার চলে আসবো হচ্ছে রিজেকশন স্টেটে। এবার আমি এইখানে আসলাম, এই স্টেপ থেকে দুইটা কেস হতে পারে, 0-র পর কোনো কিছু না পাওয়া, 0-র পর কোনো কিছু না পাওয়া মানে ব্ল্যাঙ্ক পাওয়া, ব্ল্যাঙ্ক পেলে আমি রিজেক্ট করে দিব। 1 এর পরে কোনো কিছু না পাওয়া, তার মানে 1 এর পরে কিছু পাইনি বলে ব্ল্যাঙ্ক পাইছি, তাহলে আমি আবারও রিজেক্ট করে দিব। 1 এর পরে যদি 0 পাই মুভ করব, আবার এখানে এসে যদি ব্ল্যাঙ্ক পাই তাহলে অ্যাকসেপ্ট করব, কিন্তু যদি 1 বা 0 পাই, কারণ আমার প্যাটার্ন বলতেছে 0-র পরে আর কোনো মাল্টিপল 0 আসবে না,
বা 1 আসবে না। তখন আমি কি করব, সি মানে 0 এর পরে এখানে আসবো, যদি 1 দেখি 1 কে রেখে রাইট সাইডে মুভ করব, যদি 0 দেখি 0 কে রেখে রাইট সাইডে মুভ করে রিজেকশন স্টেটের দিকে যাব আমি, তখন আর ফাইনাইট অটোমেটাকে এক্সেপশন স্টেটের দিকে নিব না। এই সিম্পল স্ট্রাকচারটা আমরা ফাইনাইট অটোমেটাতে এই এক্স কমা আর এই লেখাটা ছাড়া করছিলাম, ওয়াই কমা আর এক্স কমা আর এগুলো লিখি নাই। এখন কেন লিখছি, কারণ টিউরিং মেশিনে আমার রাইট অপশন আছে, সাথে মুভ অপশন আছে, আমাকে দুইটাই লিখতে হবে ইনস্ট্রাকশনে। যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে কি কি করবে, হয় ডু নাথিং, ডু নাথিং মানে যা দেখবে তা রেখে দিবে, অথবা রিরাইট করবে। বুঝতে পারছি? জি ম্যাম। এবার ফাইনাইট স্টেট অফ মেশিনের যে প্রবলেমগুলো আছে এগুলোর ক্ষেত্রে সেম, আপনাদের খালি প্রত্যেকটা এক্সাম্পল প্র্যাকটিস করা কাজ না, কারণ প্রতিটা এক্সাম্পলে আপনারা পারেন কিভাবে করতে হয়, শুধুমাত্র টিউরিং মেশিন হলে ওটাকে কিভাবে লিখতে হয় এই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করব, যে স্টেট থেকে আমার ইনপুটের জন্য এই যে ট্রানজিশনটা লিখতে হয় কিভাবে, এটা হচ্ছে আমাদের যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন আসে। এবার আসি যদি কম্প্যারিজনাল স্টেটমেন্ট আসে, এখানে কি করছে, কম্প্যারিজনাল স্টেটমেন্টে আপনার অ্যালগরিদমটা সহ তারপরে দেখাইছে। এখানে অ্যালগরিদমটা কি ফলো করবে দেখেন, আমরা এটা করেছি 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এর যে প্রবলেমটা করছিলাম আমরা পুশ ডাউন অটোমেটা দিয়ে, এই সেম কাজটা এখন আমি টিউরিং মেশিন দিয়ে করব। এখন আমি আমার কি এই প্রবলেমটাতে কোনো ইস্যু নাই তো, রাইট? যদি না থাকে তাহলে এটা ভালো করে বুঝবো আমরা। আমাকে আগে একটু মেক শিওর করেন স্ট্রাকচার বুঝছি এখানে। ম্যাম লাস্টে আবার ওই যে 1 এগুলো লাস্টে রিজেকশন স্টেটের জিনিসটা বুঝিনি ম্যাম সি থেকে যে রিজেক্টে এই গেছে যে এই দুইটা জায়গা, ম্যাম প্রত্যেকটা এই রিজেকশনে অংশটুকু ওগুলো শুধু কেন? রিজেক্টের অংশটুকু। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, প্রথম স্টেট থেকে আমরা 0 হলে অ্যাকসেপ্টেন্সের দিকে যাচ্ছি, 0 না হলে কি কি হতো, 0 না হলে কি 1 হতো টেপের মধ্যে, সেটার জন্য একটা ডিসিশন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যদি 0 না হতো তাহলে ব্ল্যাঙ্ক সিম্বল পাইতাম, কারণ আমাদের টেপে বলা আছে ইনপুট ছাড়া বাকি থাকবে ব্ল্যাঙ্ক সিম্বল। তো আমার কাছে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে 0 হবে হলে অ্যাকসেপ্টেন্সের দিকে যাবে, না হলে 1 হবে, না হলে ব্ল্যাঙ্ক সিম্বল হবে। তখন আমরা কি করব, তখন আর আমি এক্সেপ্ট স্টেটের দিকে, এই যে দেখেন এই পাথটা কই গেছে, অ্যারোগুলো দিয়ে এই পাথটাকে এসে এক্সেপ্টিং স্টেটসের দিকে যায়। তো যেই ট্রানজিশন এক্সেপ্ট হওয়া যাবে না তাদের জন্য আমাকে রিজেক্ট স্টেট ড্র করতে হবে। আমরা ডিএফএ তে ডেড স্টেট ড্র করতাম না, যে স্ট্রিং 0 দিয়ে শুরু হলে অ্যাকসেপ্ট করে নিব, যদি 1 দিয়ে শুরু হয় তাহলে রিজেক্টে যাবে। এইখানে ওই কাজটা করছে, যে যদি 1 পায় তাহলে 1 কে 1 রেখে, এখানে কি করছে 0 কে এক্স বানাইছে, এটা দিয়ে বুঝাইছে 0 রিড করছে, 0 রিড করা ডান, কারণ হচ্ছে 0 আমার পরবর্তীতে আমার প্যাটার্নের মধ্যে আছে, বাট 1 আমার প্যাটার্ন নাই, তাই 1 কে আমার কিছু করার দরকার নাই রিরাইট করে, কারণ এটা আননেসেসারি। তো আমি এই জন্য 1 কে 1 রেখে রাইট সাইডে যাব, কারণ এই প্রথম 1টা রিজেক্টেড, কারণ আমার প্যাটার্ন বলতেছে প্রথমে 0 আসবে। আর যদি 1 না আসে ব্ল্যাঙ্ক আসলো, ব্ল্যাঙ্ক আসা মানে হচ্ছে তার মানে আমার প্যাটার্নের শুরুর সিম্বলটা 0 নাই, তাহলে ব্ল্যাঙ্ক আছে শুরুতে, তাহলে এই ব্ল্যাঙ্কটাও আমার রিড করতে পারবে না, তাহলে কি করবে ব্ল্যাঙ্কটাকে সরি অ্যাকসেপ্ট করতে পারবে না। তো ব্ল্যাঙ্কটাকে ব্ল্যাঙ্ক রেখে রাইট সাইডে মুভ করবে। এখানে এইটার মানে হচ্ছে হলো 0 পড়লো, পরে এক্স রাইট করলো 0-র পরিবর্তে, এখানে 0 দেখেছে এখানে এক্স রাইট করেছে, রিরাইট করা বলে এটাকে। আর 1 এর ক্ষেত্রে 1 দেখছে কোনো কিছু রিরাইট করে নাই, মুভ করে রাইট সাইডে যে জাস্ট রিজেকশনের দিকে চলে গেছে। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা কেস হচ্ছে যে আমরা কি করি, যে আমার কাছে ইনপুট এ আর বি ছিল, এ এর জন্য হলো অ্যাকসেপ্টেড, বি হলো রিজেক্টেড, আমরা বি এর জন্য রিজেকশন স্টেট ড্র করেছিলাম। এখানে ঠিক ওই কাজটাই করা হচ্ছে, এই স্টেট থেকে 1 হলে এই ডিসিশন হবে, 0 হলে এই ডিসিশন হবে, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে রিজেক্ট হবে, তো এই যে ব্ল্যাঙ্কের জন্য ডিসিশনটা লিখলাম। সি স্টেট থেকে যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে অ্যাকসেপ্ট হবে, কিন্তু 1 বা 0 হলে রিজেক্ট হবে, তাই এটাকে 0 স্টেটের দিকে রিজেক্ট স্টেটের দিকে পাঠাইছি। আপনাদের ডিএফএ কনস্ট্রাকশনের সেম স্ট্রাকচার, শুধু এখানে আমরা এক্সট্রা করে রাইট অপারেশনটা এবং মুভ করে কোন সাইডে যাচ্ছি ডিরেকশনটা, এই দুটো জিনিস দিচ্ছি। দেখেন এখন কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, তাহলে এই সেম জিনিসটা এবার আমরা পুশ ডাউন অটোমেটারে যেভাবে করছিলাম এবার আমরা টিউরিং মেশিনের পার্সপেক্টিভে করব। টিউরিং মেশিনে আমাদের কাছে স্ট্যাক নাই, ডিফারেন্ট ওয়েতে কম্পিউটেশনটা হবে। সেটা কি, আপনাকে বলছে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, এর মানে 0 এবং 1 এর সংখ্যাগুলো সমান আছে কিনা সেটা ড্র করতে। তাহলে ফার্স্টে কি করবে, আমাদের ডিসাইড করে নিছে যে আমরা যখন অ্যালগরিদম বলতেছে যদি আমরা 0 রিড করি তাহলে x লিখব,
যাতে আমি বুঝতে পারি যে এক্স সিম্বলটা দ্বারা 0 ছিল। এখন কেন লিখবো? কারণ 0 রিড হয়েছে, এটা বুঝাইতে হবে। তো মেশিন তো এমনি এমনি বুঝে না, ওর কাছে তো মেমোরি নাই যে স্টোর করে রাখবে 0 রিড হয়েছিল। তো 0 কে রিরাইট করে বুঝাবে, আমরা কেটে দিয়ে বুঝাবো যে এক্স বসেছি, মানে 0 কাজ শেষ, আমি এখন নেক্সট ইনপুটের জন্য যাব। তারপরে কি করবে, সে রাইট সাইডে মুভ করবে। কতক্ষণ পর্যন্ত মুভ করবে? টু দ্য ফার্স্ট ওয়ান, মানে রাইট সাইডে যেতে থাকবে 1 বাই 1 করে প্রথম ওয়ানটার জন্য। কখন প্রথম ওয়ান পাবে? যখন সবগুলা 0 শেষ হবে। এই কেসটার জন্য সে মুভ করতে থাকবে। যদি না পায়, তাহলে এই কেসটা যদি ট্রু না হয়, তখন সে রিজেক্ট করে দিবে। আবার শুনেন ভালো করে, প্রথম ইনপুটে 0 পাবে, কারণ আমার 0 আছে। সে প্রথম 0টাকে x দিয়ে রিরাইট করে দ্বিতীয় 1 খুঁজতে যাবে। কেন এই কাজটা করতেছে? সমান সংখ্যক 0 সমান সংখ্যক 1। আমরা স্ট্যাকে কি করতাম? প্রথম 0টাকে স্ট্যাকে রাখতাম, তারপর প্রথম 1 এর সাথে প্রথম 0 পপ আউট হইতো, ওই জন্য সে প্রথম 1 এর কাছে যাচ্ছে। এবার গিয়ে 1 কে y করে দিবে। যখন 1 এর কাছে পৌঁছাবে, এইখানে আসবে, ফার্স্টে x কে 0 এর পরিবর্তে x লিখে 1 বাই 1 করে মুভ করে y পর্যন্ত আসবে, এসে 1 এর পরিবর্তে y লিখবে। এন্ড দেন আবার কি করবে? লেফট সাইডে মুভ করবে। কতক্ষণ পর্যন্ত? টু দ্য লেফট মোস্ট 0। এই যে দেখেন, আপনি যে এখানে x লিখে রাখছিলেন, সেজন্য সে লেফট মোস্ট 0 দ্বিতীয়টাকে পাবে। তখন আর এইটাকে 0 হিসেবে পাবে না। যদি আমি না লিখে রাখতাম, তখন সে লুপে পড়ে যাইতো, বারবারই লেফট মোস্ট 0 এর কাছেই এসে ফেরত আসতো। কিন্তু আমাকে তো একটা একটা করে শেষ করতে হবে। এইটা যে শেষ, এটা বোঝানোর জন্য আমরা x লিখে বুঝাই দিছি যেটা শেষ। এবার লেফট মোস্ট 0 কোনটা? 1 থেকে মুভ করে এই সেকেন্ডটা হচ্ছে লেফট মোস্ট 0। আমার কথা কি বুঝা গেছে? ওকে, এইবার আসি, এই কাজটা কতক্ষণ করবে? রিপিট দ্য অ্যাবভ স্টেপ আনটিল নো মোর জিরোস। যতক্ষণ পর্যন্ত লেফট সাইডে এসে 0 না পাবে, ততক্ষণ পর্যন্ত 1 এর কাছে যাবে, y বসাবে, ফিরে এসে 0 এর কাছে আসবে, x বসাবে, আবার 1 এর কাছে যাবে, y বসাবে, ফিরে আবার 0 এর কাছে আসবে, x বসাবে। তাহলে দেখেন, এই যে লুপটা যতবার হচ্ছে, এক একটা রাউন্ডে একটা 1 একটা 0 করে কম্পেয়ার হচ্ছে না? জি ম্যাম। প্রথমে 0 কে পাবে, x বানাবে, বানায় খুঁজতে খুঁজতে আবার 1 এর কাছে যাবে, প্রথম 1টাকে পাবে, আবার y বানাবে, ব্যাকে আসবে, এসে আবার প্রথম 0টাকে খুঁজবে, প্রথম 0টাকে x বানাবে, আবার ব্যাকে ফরওয়ার্ড যাবে, যে প্রথম 1টা খুঁজবে। প্রতিবারই সে প্রথম 0 এবং প্রথম 1 পাবে। কারণটা কি? আগের বারের 0 এবং 1টাকে আমি x এবং y দিয়ে রিরাইট করে দিচ্ছি, যাতে সে আগের বারের x এবং 1 বা 0 দেখতে না পারে। তাহলে বোঝা যাবে যে এদের কাজ শেষ, পরবর্তী শুরু। এখন এই কাজটাই সে লুপে করবে, যাতে করে সে প্রতিটা 0 এবং প্রতিটা 1 কে কম্পেয়ার করতে পারে। এই সমস্যাটা, মানে এই প্রসেসটা করলে এটার অ্যাডভান্টেজটা কি? আমাদের পুশ ডাউন অটোমেটার সমস্যার সমাধান হয়। পুশ ডাউন অটোমেটাতে আপনি ওই যে এ এর সাথে এ বি সি ডি চারটা পাশাপাশি থাকলে এ এর সাথে সি কে কম্পেয়ার করতে পারেন না, কারণ বি এর এগেইনস্টে এ চলে আসে, সি এ কে রিড করতে পারে না। তো আপনি যখন সি কে পাবেন, তখন আপনি যখন এটা রিড করতে পারবেন, আপনি জাস্ট স্ট্যাকে ইনপুট টেপের পিছনে যে ওই এক্স এর কাছে যাবেন, যে কম্পেয়ার করে আপনি যেতে পারতেছেন, কারণ এটা তো ওপেন টেপ, এখানে তো স্ট্যাকের মতো 1 বাই 1 আসে নাই। ব্যাপারটা হয়েছে এরকম যে একটা কন্টেইনার, এরকম যে কন্টেইনারের একটা সিরিয়ালি আমাকে ডেটা নিতে হচ্ছে। তো একেবারে নিচের ডেটাতে যেতে হলে আমাকে আগে সব ডেটা বের করে আনতে হয়, তারপরে যেতে হয়। কিন্তু স্ট্যাকের টিউরিং মেশিনের যে টেপটা আছে, সেটা হচ্ছে একেবারে ওপেন একটা বক্সের মতো, যেখান থেকে আমি যে উপর থেকে যে কোনো ডেটাকে যখন তখন চেক করতে পারতেছি। দ্যাট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ টিউরিং মেশিন। বুঝতে পারছি আমরা? জি ম্যাম। আচ্ছা, এই যে এখন যা যা বললাম, এটাকে আমি এই যে স্টেটমেন্টটা দিয়ে সাজাইছি। কিভাবে সাজাইছি দেখেন। প্রথমে স্টার্ট স্টেট থেকে সে 0 পাবে, 0 পেলে সেটাকে রিরাইট করে x বসাবে, বসায় রাইট সাইডে মুভ করবে, করে আবার সেকেন্ড স্টেটে আসবে। আসার পরে এখন রাইট সাইডে মুভ করে সে কার কাছে যাবে? ফার্স্ট 1 এর কাছে। এখন কথা হচ্ছে, ফার্স্ট 1 এর কাছে যেতে হলে তো সে একটা লাফ দিয়ে ফার্স্ট 1 এ যাবে না, সে দেখবে এখানে 0 আছে অনেকগুলা। তো এই 0 গুলা দেখে দেখে সে ফার্স্ট 1 এর কাছে যাবে। তো এই কেসটা কি হবে? যখন এই লুপে বসাবো, কি যদি 0 দেখে, 0 কে রেখে রাইট সাইডে মুভ করবে, মানে এই যখন 0 পরে এরপরে এই কে কিছু করবে না, এটাকে কিছু করবে না, এটাকে কিছু করবে না, এই 1 না পাওয়া পর্যন্ত। যখন 1 পাবে, তখন 1 কে y দিয়ে রিপ্লেস করবে। ঠিক আছে? করে এইবার সে কোথায় যাবে? কমা দিয়ে দেখেন লেফট লিখছে, কারণটা কি? আমার এখন ব্যাক ট্র্যাক করতে হবে, লেফট সাইডে যাইতে হবে, এই জন্য লেফট করছে। এবার লেফট সাইডে এই যে দেখেন, আমি এখানে 1 পাইছি, পেয়ে আমি আবার পিছনে যাচ্ছি, কারণ আমার এখন আবার 0 খুঁজতে যাইতে হবে। আমি 1 এর থেকে লেফটে গেলাম। লেফটে গিয়ে কি করছি?
জিরো পাইছি, জিরোকে কিছু করব না, দেখবো, দেখে লেফট সাইডে যাব, দেখে লেফট সাইডে যাওয়া মানে এই যে দেখেন রাইট অপশনে কিছু লেখে নেই, জিরো ছিল জিরো রেখে দিছি। আবার জিরো পাবো, কিছু করব না, এবার এই জিরোতে এসে আমি কাজ করব, সেটা কি এক্স দিয়ে কনভার্ট করব, কারণ হচ্ছে এই জিরোটা বলতেছে আমার রিপিট করতে। এখন এই কাজটা কি আবার এবার আসি, এইখানে ওয়াই গুলা কখন পাবে, দ্বিতীয়বার যখন আসবে দেখেন এখানে এসে সেকেন্ড জিরোটাকে ওয়াই এক্স লিখে আবার যাবে মুভ করে, এখানে একটা ওয়াই পাওয়া যাবে না? তো এই ওয়াইটা হচ্ছে যদি ওয়াই পাই, ওয়াই রেখে রাইট সাইডে যাবে কখন, এই ওয়ানটা পাওয়ার জন্য। তারপরে ওয়ান পাবে, ওয়ান দেখে লেফট সাইডে আসবে, এসে আবার জিরো গুলোকে দেখবে, যদি ওয়াই পাই ওয়াই রেখে লেফট সাইডে আসবে, আবার জিরো গুলোকে রেখে ফার্স্ট জিরোর কাছে আসবে, এটাকে এক্স দিয়ে রিপ্লেস করবে, করে আবার এই জিরোকে জিরো রাখবে, এই জিরোকে জিরো রাখবে, এই ওয়াইটাকে ওয়াই রাখবে, এই ওয়াইটাকে ওয়াই রেখে থার্ড জিরো ওয়ানের কাছে যাবে, এভাবে করে সে ম্যাচ করে করে প্রত্যেকটা ট্রানজিশন মিলাবে। এই যে দেখেন এই পুরো কাজটা লুপে হবে, প্রথমে জিরো পাবে, এক্স লিখবে, রাইট সাইডে যাবে, যদি আরো একটা জিরো পায় কিছু করবে না, রাইট সাইডে যাবে, যদি ওয়ান ওয়াই পায় রাইট সাইডে যাবে, এবার যদি ওয়ান পায় তাহলে সে ওয়াই লিখবে, লিখে লেফট সাইডে যাবে। এবার কতক্ষণ পর্যন্ত লেফট সাইডে যাবে, কতটুকু লেফট মোস্ট জিরো পর্যন্ত যেতে হবে, তাই এর পথে যদি সে নর্মাল জিরো পায় যেটা লেফট মোস্ট না সেটা রিড করবে, লেফট সাইডে যাবে, জিরো ছাড়া যদি ওয়াই পায় সেটাকে রিড করবে, লেফট সাইডে যাবে, করে একটা সময় সে এক্স পাবে, এক্সটা পেলে সে বুঝবে যে এখানে আমার লেফট মোস্ট জিরোটা আছে, তখন এক্স কে রেখে সে এবার রাইট সাইডে যাবে এই কাজটাকে রিপিট করার জন্য। আমরা কি বুঝতে পারছি? জি ম্যাম। এটা একটা অর্ধেক। এবং আমি এতক্ষণ যে ট্রানজিশন গুলো করেছিলাম সেই ট্রানজিশনটা এখানে স্ট্রাকচারে লিখছি, মাথায় ঠান্ডা করে বুঝেন। আমার স্ট্রাকচারের কাজ কি, 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, আমি একটা টেপ নিছি, এই টেপের মধ্যে 4টা 0 আর 4টা 1 বসাইছি, এটা এক্সাম্পল বোঝানোর জন্য যে টেপে এভাবে যদি আমাদের কেসগুলো কি কি হতে পারে, টেপে প্রথম ইনপুট হিসেবে সে 0 পাবে, এটা বুঝছি তো তাই না? জি ম্যাম। তো এখন আমাদের অ্যালগরিদমে বলছিল কি চেঞ্জ দ্য 0 টু এক্স, তো আমরা কি করলাম ইনস্ট্রাকশন লিখলাম চেঞ্জ দ্য 0 টু এক্স, 0 পাবো, এক্স লিখবো, রাইট সাইডে যাব, কারণ আমার চেক পরবর্তী চেকিং ফরওয়ার্ড, ঠিক আছে? কোনো প্রবলেম? কারো মাইক ওপেন হয়ে আছে? আচ্ছা, এবার আমাকে বলেন সেকেন্ড অপশনটা কি, এখানে বসে দেখেন মুভ রাইট টু ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান বলতে এখান থেকে আমি খুঁজতে খুঁজতে মুভ রাইট টু, এই জন্য মানে খুঁজতে খুঁজতে আমাকে প্রথম ওয়ানের দিকে যেতে হবে। এর মাঝে কি কি কেস হতে পারে, আমি 0 পেতে পারি বা একটা অলরেডি ওয়াই হয়ে গেছে এরকম পেতে পারি না? এই জায়গাটাই এই কথাটাই লিখছে, যদি 0 পায় 0 কে সে 0 রেখে রাইট সাইডে যাবে, এই 0 কে দেখবে রাইট সাইডে যাবে, এই 0 কে দেখবে রাইট সাইডে যাবে, যে তারপরে 1 এর কাছে যাবে, এবার 1 পেলো তখন কি করবে, 1 পাবে, 1 কে ওয়াই লিখবে, লিখে লেফট সাইডে যাবে, এবার এই 1টাকে ওয়াই লিখলো, লিখে লেফট সাইডে যাবে। লেফট সাইডে কেন যাবে, কারণ হচ্ছে যে লেফটে মুভ করে লেফট মোস্ট জিরোর কাছে যেতে চায়। লেফট মোস্ট জিরো বলতে কি বোঝায়, সবচেয়ে বাম পাশে যে জিরোটা আছে, তো সবচেয়ে বাম পাশে কোনটা থাকবে, এটাকে যখন আমি এক্স করে দিছি তাহলে এই জিরোটা হবে সবচেয়ে বাম পাশের জিরো। তো এবার 1 কোথায় আসবে, এখানে লেফট সাইডে, যখনই লেফট সাইডে মুভ করবে সে যে 0 লেফট মোস্ট জিরো পাবে এটার গ্যারান্টি নাই, কারণ আরো জিরো থাকতে পারে, যদি থাকে তখন সে এই জিরোগুলোকে নিয়ে কিছু করবে না, কারণ তার কাজ হলো লেফট মোস্ট জিরোটাকে নিয়ে, তো এটাকে রিড করবে, এটাকে রিড করবে, করে এসে এই লেফট মোস্ট জিরোটাকে পাবে। যখন পাবে তখন সে কিভাবে বুঝবে যে এটা লেফট মোস্ট জিরো, কারণ সে এই যে এই অবধি আসবে বুঝবে যেটা এক্স, তখন এক্স কে এক্স রেখে এই রাইটে এসে খুঁজবে যে এটা লেফট মোস্ট জিরো কিনা, কারণ কি এই এক্সটাই আমাকে নোটিফাই করবে যে এইটা লেফট মোস্ট জিরো ছিল। তো এই 1 এর পরে সে এক্স পর্যন্ত রিড করবে, করে যখন দেখবে এটা এক্স তখন এক্স কে এক্স রেখে তারপর আবার ফার্স্ট স্টেজে আসবে যাতে সে আবার 0 পায়। কারণটা কি, রিপিট দ্য প্রসেস আনটিল নো মোর জিরোস, তো এই কাজটা সে রিপিট করতে থাকবে প্রতিবার। দেখেন এইটুকু বুঝছি? জি ম্যাম। এইটুকু হলে তারপরে হচ্ছে কি আমি এই কাজটা যখন করব একটা সময় আমি এসে দেখব কি প্রত্যেকটা ওয়াই হয়ে গেছে আমার এই পাশে, তখন আমি ওয়াই কে ওয়াই রেখে রাইট সাইডে মুভ করব, যতগুলো ওয়াই পাবো রাইট সাইডে মুভ করতে করতে এখানে আসবো,
মানে এই কেসটা শেষ, তখন আমি এইখানে এসে থামবো। এই জায়গাটায় থামার পরে আমি দেখবো যে এই পাশে সবগুলা ওয়াই হয়ে গেছে কিনা। যদি হয় একটা একটা করে ওয়াই কে রিড করব, করে করে আমি একেবারে ব্ল্যাঙ্ক সিম্বলের কাছে এসে থামবো। ব্ল্যাঙ্ক সিম্বলে এসে তখন থামবো, তখন আমি বুঝবো যে এই দুইটা সংখ্যা সমান ছিল। তখন এসে সে ব্ল্যাঙ্ককে ব্ল্যাঙ্ক রেখে লেফট সাইডে মুভ করে বা রাইট সাইডে একসেপ্টেন্সের সময় আপনি লেফট রাইট কোনো কিছু প্রবলেম নাই, বা যেখানে আছেন রেখে দিতে পারেন। মানে ব্ল্যাঙ্ক দেখে আমি লেফটেও আসতে পারি, ব্ল্যাঙ্ক দেখে রাইটেও যেতে পারি, কারণ এখানে আমার কন্ডিশন ম্যাচ হয়ে গেছে। এই শেষের যেই ট্রানজিশনের ডিরেকশনটা আপনি যে কোনো জায়গায় ইচ্ছা দিতে পারেন, কারণ এখানে আসা মানে আমার কেস ম্যাচ। এবার আপনি পেশেন্ট লেফটে এসেও থামাই দিতে পারেন, ওয়ান স্টেপ ফরওয়ার্ড এসেও থামাই দিতে পারেন, একসেপ্ট করে ফেলবে। ঠিক আছে? আর এইটা হচ্ছে কি আমার 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, 1 এর n এর ভ্যালু যদি বলে 0 টু ইনফিনিটি, মানে 0 টু ইনফিনিটি n এর মান, তার মানে কি এপসাইলনও একসেপ্টেড হবে না, যে কোনো 0 নাই কোনো 1 নাই, সেটাও তো একসেপ্টেড। তো ওই কন্ডিশনটা কখন হবে? স্টার্ট স্টেট থেকে সে যখন দেখবে যে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, প্রথমেই ব্ল্যাঙ্ক পাচ্ছে, তারপর সে ব্ল্যাঙ্ক রেখে লাইফ সাইডে এসে একসেপ্ট করে ফেলবে, তার মানে বোঝা যাবে যে আমার কোনো ইনপুট নাই এন্ড দ্যাট ইজ একসেপ্টেড। ঠিক আছে ম্যাম ম্যাম এ থেকে ডি তে যে যাচ্ছে ম্যাম, এ থেকে ডি তে কি জন্য যাচ্ছে? এ থেকে ডিতে যাচ্ছে হলো আমার এই যে 1 বাই 1 প্রত্যেকটা জিরোর জন্য যখন লেফট রাইট ম্যাচ করে ফেলবে, তখন এসে আপনার যে ট্রানজিশন গুলো এইখানে দেখবে যে প্রতিটা ওয়াই হয়েছিল কিনা, প্রত্যেকটা 1 ওয়াই হয়েছে কিনা, দেখতে দেখতে সে ফাইনালি এসে ব্ল্যাঙ্ক এসে থামবে। মেক শিওর নো মোর 1 ইজ রিমেইন। সো এই যে এখানে প্রতিটা ওয়াই দিকে সে মেক শিওর করতেছে যে আমি একেবারে আনটিল ব্ল্যাঙ্ক যাওয়ার পর্যন্ত আমি চেক করব যার কোনো 1 নাই, সবগুলা প্রত্যেকটা জিরোর এগেইনস্টে ওয়াই হয়ে গেছে। ঠিক আছে? ম্যাম সি থেকে যে এ তে যাচ্ছে আবার হচ্ছে মানে লেফটে যাচ্ছে, ওটা বুঝতেছি না। সি থেকে ও স্টেট সি, এই যে এটা এটা জি ম্যাম। আচ্ছা, এই এক্স এ যাচ্ছে কি এখানে দেখেন, মনে করেন আপনি কারেন্টলি এই সিম্বলটা নিয়ে এটাকে রিরাইট করে ওয়াই করছেন, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এল, এতটুকু করলেন, করার পরে আপনি লেফটে আসবেন, লেফটে এসে কি জিরো পাবেন, তাই না? এই যে জিরোটাকে দেখেন, বলছে কি জিরো দেখলে লেফট সাইডে আবার যেতে, আমি জিরো দেখলাম লেফট সাইডে গেলাম, জিরো দেখলাম লেফট সাইডে গেলাম, জিরো দেখলাম লেফট সাইডে গেলাম, এরকম করে প্রত্যেকটা জিরো দেখে দেখে আমি লেফট সাইডে কি সবার লাস্টেরটা এসে থামবো না? প্রথম টেপের এই জায়গাটায় টেপ হেড জি ম্যাম। থামবো কতক্ষণ? তখন কি এটা দেখবো না যেটা অলরেডি এক্স, কারণ কি আমি শুরুতেই তো এটাকে এক্স বানাই রাখছি, তাই না? তখন আমি পড়বো হচ্ছে এক্স, তাই না? তো এই এক্সটাকে এক্স রেখে এবার রাইট সাইডে যাবে, যখন রাইটে যাবে তখন এটাকে জিরো পাবে। আমার কাছে কি লেফট মোস্ট জিরো, এটা বোঝার জন্য। জি ম্যাম বুঝতে পারছি। মানে ম্যাম এবার হচ্ছে যখনই আমি যাইতে যাইতে লাস্টে এক্স পাওয়া যাব, তখন আবার ম্যাম এ থেকে বি তে আপনার ওই জিরো কে এক্স করা শুরু করতে হবে আবার, রাইট মুভ রাইট করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? ও, আমার অ্যালগোরিদমটার যদি আপনি ল্যাঙ্গুয়েজটা বুঝেন তাহলে বুঝতে ইজি হবে। বলছে কি প্রথমে জিরোকে চেঞ্জ করে এক্স বানাবো, তারপরে রাইট সাইডে মুভ করব টু দ্য ফার্স্ট ওয়ান। টু দ্য ফার্স্ট ওয়ান মানে রাইট সাইডে কতক্ষণ পর্যন্ত মুভ করব? যতক্ষণ না পর্যন্ত প্রথম ওয়ানটা পাই। দেন আমি ওই ওয়ানটাকে ওয়াই লিখবো, লিখে লেফট সাইডে মুভ করব, লেফট সাইডে মুভ করে আমি টু দ্য ফার্স্ট জিরো আসবো। এখন টু দ্য ফার্স্ট জিরো যেটা কিভাবে বুঝবো? যেটার আগে এক্স আছে তার মানে পরেরটা ফার্স্ট জিরো, এইটা হচ্ছে ওই স্টেপটা। তারপরে এই সেম কাজটা কি করব? একটা করে ওয়ান রিড করব, আবার ব্যাকে আসবো, আবার রিড করবো, আবার ব্যাকে আসবো, এরকম করে আমি এখানে থামবো। তারপর আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ওয়ানকে দেখবো যে ওয়াই আছে, তারপর আমি ব্ল্যাঙ্কের দিকে যাবো। জি ম্যাম বুঝতে পারছি। এখন আমি আজকে যতটুকু পড়াইছি এই কোশ্চেনের মধ্যে থেকে আমাদেরকে কোশ্চেন আসবে হচ্ছে একটা থিওরি টাইপ কোশ্চেন, একটা টিউরিং মেশিন কনস্ট্রাকশন কোশ্চেন। আমি গ্যারান্টি দিতে পারি যদি বুঝে, আমি যে দুটো প্র্যাকটিস করাইছি এই দুটো যদি বুঝে প্র্যাকটিস করেন তাহলে কোশ্চেনে যা আসবে পারবেন, কিন্তু না বুঝে প্র্যাকটিস করলে হাজারটা এক্সাম্পল প্র্যাকটিস করলেও পারবেন না। সো আপনার কাজটা কি? প্রথমে আমি যেটা করাইছি সেটা বুঝবেন, আর র্যান্ডম একটা পুশ ডাউন অটোমেটা থেকে প্রবলেম নেবেন, নিয়ে ট্রাই করবেন যে পারেন কিনা করতে, তাহলে আপনি শিওর হবেন যে আপনার প্রবলেম বোঝা শেষ। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের টিউরিং মেশিনে পড়া। থিওরি টাইপ কি? থিওরি হচ্ছে যে শুরু থেকে আমরা যা দেখতে পাচ্ছি একেবারে ফার্স্টে, এই স্লাইডের যে আমার এক্সপ্লেনেশনটা, এটা হচ্ছে এটা বেসিক্যালি আমি আপনাদেরকে একটা ডক শেয়ার করে দেখাইলাম না ক্লাসে? জি ম্যাম।
এই ডকটা আপনাদের ক্লাসে বোঝার জন্য আমি ইনস্ট্যান্ট প্রিপেয়ার করে নিয়ে আসছি, এটা কোনো বই টই থেকে না, আমি ওই আইডিয়াই করছি, খালি আপনাদের যাতে বুঝতে ইজি হয়, একটা নোট থাকে আপনাদের কাছে যে কোনটা থেকে কেন আসতেছি। অনেকে আমরা কিছু ক্লাস মিস দিছি, কোনো জায়গায় গ্যাপ আছে, কিছু কিছু জায়গায় হারাই যেতেছি, যে কেন পড়তেছি বুঝতে পারতেছি না, এই টাইপের ইস্যুগুলোর জন্য আমি যেটা করছি যে এই ডকটা প্রিপেয়ার করছি। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, নিয়ে সিম্পলি আপনারা নিজেরাই ফাইন্ড আউট করতে পারবেন যে 3 ধরনের সিস্টেমের কম্পারিজন কি। এটাই হচ্ছে এই ডকুমেন্টটা আর কি দেয়া। তো আমি তারপরেও সিআর গ্রুপে এটাও অ্যাড করে দিতেছি, আপনারা যদি প্রয়োজন হয় কেউ দেখতে চান, এটা থেকে পড়ার জন্য মানে বোঝার জন্য মেইনলি দেওয়া। ম্যাম টিউরিং মেশিন থেকে কয় মার্ক থাকতে পারে? 5 মার্ক। মানে ম্যাম তো এই জন্য সহজ করে দিচ্ছি পড়াটা। থিওরি টাইপ করবেন, থিওরি টাইপ হচ্ছে হলো যে এইখানের যে 3 ধরনের মেশিনের কম্পারিজন, এফএসএম, পিডি এবং টিউরিং মেশিন কি কেন কিভাবে কাজ করে, একদম সিম্পল করে লিখবেন, কারণ মার্ক থেকে 2 থেকে 3। আপনারা অনেক এলাবোরেট করে এক্সপ্লেনেশন লিখেন, মিরের খাতা দেখে আমি খুবই ফেড আপ, কোনো রিজন দরকারই ছিল না এত এক্সপ্লেনেশনের, খুব শর্টকাটে 2-4 লাইনে শেষ করে দেওয়া যায়। কারণ রিপিটেডলি আপনি যদি একই লাইনকে প্যারাফ্রেজ করে করে লিখেন আপনার সময় নষ্ট, কিছুই প্রকাশ পায় না নতুন, যে আপনি একই লাইনকে প্যারাফ্রেজ করলেন। এর থেকে ভালো কি বুলেট করে করে আপনি জাস্ট, এই যে আমাকে যদি বলে যে টিউরিং মেশিনের কনফিগারেশন কি বা এটা কিভাবে কাজ করে, আপনি জাস্ট এই 4টা পয়েন্ট লিখেন, আমি ফুল মার্কস দিব। এই রিড অপারেশন কিভাবে করে, রাইট অপারেশন কিভাবে করে, এইগুলার অ্যাকচুয়ালি মানে বা কোনো এক্সপ্লেনেশনের আননেসেসারি দরকার নেই। যখন বলবে যে একটা টপিক যদি বলে দেয় যে এটা এক্সপ্লেন করেন, কোশ্চেন করবেন, যদি মেনশন করতে বলে তার মানে শুধু নাম চাইছে আর কিছু বলে নাই, বা অপারেশন কি, কনফিগারেশন কি, তো এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনের অ্যান্সার স্ট্রেট ফরওয়ার্ড করবেন, আমি ফুল মার্কস দেব, আননেসেসারি পেঁচাবেন না। আর আমাদের মিডের কিছু কনফিউশন ছিল মার্কিং নিয়ে, আমি ওটা শেয়ার করবো আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফাইনালে এই ভুলগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি। আর হচ্ছে এই যে দুইটা এখান থেকে টিউরিং মেশিনের ফর্মাল ডেফিনেশনটা দেখে নেবেন, আর হলো এই দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করবেন। এই দুটো এক্সাম্পল পড়ে ভালো মতো বুঝে পড়ে আরেকটা এক্সাম্পল আপনারা পুশ ডাউন অটোমেটা থেকে র্যান্ডম নিয়ে করবেন, যে স্ট্রাকচারটা আপনি লিখতে পারেন কিনা এটা বোঝার জন্য। তো এবার আসি আমি 1 বাই 1 প্রত্যেকটা টপিকে বিএলসি থেকে দাঁড়ান আমি একটু দেখি যে বিএলসি তে এখন লগ ইন হচ্ছে কিনা। ম্যাম একটু সাজেশন দিন প্লিজ। সাজেশন কি আমি পাথওয়ে বলে দিব কিভাবে পড়লে কি ইজি হবে টপিকগুলার ইজি করে। আচ্ছা বিএলসি ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ। জি ম্যাম ওটা বললেও হবে। আচ্ছা আপনারা টিউরিং মেশিনের যে টপিকটা আমি ক্লাস রেকর্ডেড ক্লাসে যেটা বলছি, যে লেকচার দিছি এগুলো ফলো করবেন, বিএসসি ফলো করেন না। টিউরিং মেশিনে বিএসসির জন্য এনাফ ইনফরমেশন নাই। অ্যাসাইনমেন্টের ওইগুলো একটু আপডেট করে দিন। বুঝি নাই ম্যাম অ্যাসাইনমেন্টের যে ইয়েটা ফোল্ডারটা ওইটা আচ্ছা এখানে এডিট করা যাইতেছে না, আমি এটা পিকচার অ্যাড করছিলাম মনে হয়।
এই যে লাস্টের লাইনটা দেখতে পাচ্ছেন না, স্টার্ট উইথ এন্ড উইথ ডাস কন্টেইন, জি ম্যাম। এগুলা প্র্যাকটিস করেন, প্রবলেম নাই, কিন্তু শুধু এগুলাই সিলেবাস না, ঠিক আছে? ওই যে আমি যতটুকু সাইডে প্র্যাকটিস করেছি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজও প্র্যাকটিস করব সাথে, ঠিক আছে? এটা হচ্ছে টিউরিং মেশিনের আপডেটটা আমি বলে দিলাম। এখানে এইগুলোর সাথে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকেও প্র্যাকটিস করব, যেটা আমি স্লাইডে করাইছি। এবার আসি হচ্ছে আমাদের টপিক ওয়াইজ, রেগুলার এক্সপ্রেশন টু রেগুলার ল্যাঙ্গুয়েজ। আমাদের মেইনলি মাথায় রাখবেন যে প্রতিটা টপিক এটাকে একটা আলাদা রেকর্ডিং বানান, যেটা হচ্ছে আমি ফাইনাল এক্সামে টপিক নিয়ে ডিসকাস করতেছি, রিভিউ ক্লাস নামে এটাকে আপনারা শেয়ার করেন, এটা আলাদা রেকর্ডিং বানান, নাহলে রেকর্ডিং বড় হয়ে যাবে। ফাইনাল এক্সামে ফার্স্ট টপিক হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনের টপিক বলেন আর বাদ বাকি যতগুলা টপিক বলেন, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ উল্টাটা আসে, মানে আসে বলতে বুঝাইছি উল্টাটাও প্র্যাকটিস হয়েছে একসাথে। যেমন আপনি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ থেকে এক্সপ্রেশন প্র্যাকটিস করাইছি, আমি পরীক্ষায়ও কিন্তু দেখছেন যে এক্সপ্রেশন টু ল্যাঙ্গুয়েজ লিখতে হয়েছে। এর মানে হচ্ছে আপনি একসাথে দুইটা শিখছেন। আমাদের পরিচিত ছিল ল্যাঙ্গুয়েজ, অপরিচিত ছিল এক্সপ্রেশন, এই জন্য আমরা ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেশন প্র্যাকটিস করছি। এবার আপনি যখন এটা পারবেন, তার মানে হচ্ছে কি, এর মানে আপনি এক্সপ্রেশন বুঝেন, এবার এক্সপ্রেশন দেখে ল্যাঙ্গুয়েজ বের করবেন, এটা হচ্ছে আপনার কাজ। আপনার কাজ বলতে সিলেবাসে এটাও ইনক্লুডেড, যে পড়ার সময় যখন পড়বেন একটা ল্যাঙ্গুয়েজের জন্য আপনি এক্সপ্রেশন বের করবেন, তখন প্যাটার্নটা ভালো করে বুঝবেন, যাতে আপনি না দেখে এই এক্সপ্রেশনের জন্য ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন। তো এটা গেল হচ্ছে RE টু RL আর RL টু RE। দেন হচ্ছে একটা এক্সপ্রেশন দেখে দেখে ওই এক্সপ্রেশনটার প্যাটার্ন বুঝে স্ট্রিং লিখতে পারা, যে আমি এখানে কোন ধরনের স্ট্রিংগুলো সাপোর্টেড হয়, নট সাপোর্টেড হয়। দেন হচ্ছে ফাইনাইট অটোমেটর, আমি যে স্লাইড পড়াইছি, স্লাইডটাকে ডাউনলোড করবেন, করে স্লাইড শো মোডে নিয়ে তারপরে পড়বেন। রেগুলার এক্সপ্রেশন থেকে ফাইনাইট অটোমেটর কনভার্সন। আপনার এখানে 3 ধরনের ফরম্যাটে কোশ্চেন থাকে, কখনো ফাইনাইট অটোমেটর বলে, কখনো এনএফএ বলে, কখনো এপসাইলন এনএফএ বলে। বেসিক্যালি ওই স্ট্রাকচারটা একটা ফাইনাইট অটোমেটর এবং এটা একটা নন ডিটারমিনিস্টিক অটোমেটর, এন্ড যেহেতু এটা এপসাইলন ট্রানজিশন একসেপ্ট করে, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে এপসাইলন এনএফএ। সো একই জিনিস, নাম যেটাই আসুক, আমাদের অ্যানসার একটাই হবে। তো কোশ্চেন দেখে আমরা কনফিউজড হব না। তারপরে হচ্ছে আমাদের তারপরে রেগুলার এক্সপ্রেশনের লাস্ট লাইনটা, যেটা একটা ডিএফএ দেওয়া থাকবে, ডিএফএটাকে জিএনএফএ তে কনভার্ট করে রেগুলার এক্সপ্রেশন বাই করতে হবে, একটা একটা করে স্টেট এলিমিনেশন করে করে। এই কয়েকটা গেল রেগুলার এক্সপ্রেশনের টপিক। কনটেক্সট ফ্রি গ্রামার থেকে একটা গ্রামার দেখে মার্ক ফর্মাল। কেমন থাকতে পারে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, মার্ক কেমন থাকতে পারে ম্যাম? আমি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে বলতেছি, টপিক ওয়াইজ ডিসকাস করে তারপরে মার্কস ডিস্ট্রিবিউশনে যাই। কনটেক্সট ফ্রি গ্রামারের ফর্মাল ডেফিনেশন, ওখানে আমরা দেখেছিলাম যে ভি, তারপরে ক্যাপিটাল টি, প্রোডাকশন রুলস পি এবং এস, এই 4টা ভ্যালু বের করতে হয়, যে সিম্বল কোনটা কি স্টার্ট সিম্বল, কোনগুলো ভ্যারিয়েবল, কোনগুলো টার্মিনাল, কয়টা রুলস আছে, এই যে সেটগুলো, এগুলো হচ্ছে সিএফজি ফর্মাল ডেফিনেশন। তারপরে আমরা দেখেছি হলো সিএফজি থেকে আমরা কনস্ট্রাকশনটা পরে দেখেছি, স্ট্রিং ডেরিভেট করা। একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা গ্রামার দিবে, গ্রামারের সাথে একটা স্ট্রিং দিবে, এই স্ট্রিংটা দিয়ে আপনাকে জেনারেট করতে হবে। কুইজের কোশ্চেন কিন্তু পরিচিত হওয়ার কথা, আমি এই জন্যই পুরো সিলেবাসের উপর কুইজ দিচ্ছি, যাতে কোশ্চেনের টাইপ সম্পর্কে আপনাদের কোনো ভয় না থাকে বা নতুন মনে না হয় পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন। তো স্ট্রিং আপনার একটা প্যাটার্নের স্ট্রিং দিবে, এবং আমি কুইজে যেটা করেছি 2 ধরনের স্ট্রিং দিয়েছি, একটা স্ট্রিং দিয়েছি যে প্যাটার্নের সাথে ম্যাচ করে, আরেকটা স্ট্রিং দিয়েছি প্যাটার্নের সাথে ম্যাচ করে না। দুইটাই হচ্ছে আপনার ভ্যালিড, যে আপনি কি আইডেন্টিফাই করতে পারেন যে প্যাটার্ন ম্যাচ করতেছে না, এর মানে এই না যে কোশ্চেন ভুল আছে, ঠিক আছে? আমরা যেটা করি পুরোনো ব্যাচগুলোতে, আমি খুব বেশি প্রবলেম ফেস করে আপনাদের ব্যাচে এসে আমি এটা করছি, যে কুইজে আপনাকে ভ্যারাইটির সাথে পরিচয় করাবো, যাতে পরীক্ষার হলে গিয়ে নতুন না লাগে, 40 মার্কের পরীক্ষার সময় ভ্যারাইটি চোখের সামনে না পড়ে। তো কুইজের মধ্যে আপনি দেখছেন যে যখন আপনি দেখবেন যে প্যাটার্ন আসবে অর্ধেকটা হবে বা শুরুতেই পারবেন না, তখন আমাদের অ্যান্সারটা কি থাকবে, যে এই প্যাটার্ন দিয়ে এই স্ট্রিংটা ডেরিভেট করা যায় না, কারণ এই স্ট্রিংটা দেখা যাচ্ছে বি দিয়ে শুরু, কিন্তু কোথাও কোনো ল্যাঙ্গুয়েজে সিম্বল নাই যেটা বি দিয়ে শুরু। এই যে কথাটা আপনি লিখছেন, এটা আপনার লার্নিং, এটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন, এন্ড ইউ উইল গেট মার্ক ফর দ্যাট। এটাই অ্যান্সার। আপনার কনফিউশন হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমি মার্কস দিব কিনা, এটা কি অটো দিব, এটাকে অটো বলে না, এটা কোয়েশ্চেনে ছিল, আপনি পারেন কিনা সেটাই যাচাই করা হয়েছে। অনেকে কি করবে, এটাকে জোড়াতালি দিয়ে মিলানোর চেষ্টা করবে, এর মানে কি তার কাছে কনসেপ্ট ক্লিয়ার না, ঠিক আছে? তো আমরা কোনো প্যাটার্নে চেঞ্জ করব না, আমাদের কাছে টেস্টের স্ট্রিং যেগুলো আসে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না, টেস্ট স্ট্রিং দিয়ে টেস্ট করি, দেখি হয় প্যাটার্ন মিলে, না হলে মিলে না, যদি না মিলে বলবো রিজেক্টেড, ম্যাচ করতেছে না। ঠিক যেমন ফাইনাইট অটোমেটাতে স্ট্রিং দিই, এই জিনিসটা ক্লিয়ার হবেন, কারণ কোশ্চেনে কিছু ঝামেলা হলেই আপনারা বলেন কি কোশ্চেন ভুল আসছে অথবা সিলেবাসের বাইরে আসছে।
বোঝার ট্রাই করবেন কোশ্চেনটা। তারপরে আসি হচ্ছে এই যে স্ট্রিংটা ডেরিভেট করার জন্য আমরা লেফট মোস্ট করতে পারি, রাইট মোস্ট করতে পারি, পার্স ট্রি দিয়ে করতে পারি। কোশ্চেন পড়ে আইডেন্টিফাই করবেন কি দিয়ে করতে বলছে। যদি লেফট মোস্টের সাথে পার্স ট্রি বলে বা রাইট মোস্টের সাথে পার্স ট্রি বলে, এভাবে মেনশন করে দিয়ে বলে তাহলে সেটা করব। আর যদি বলে শুধু পার্স ট্রি তাহলে শুধু পার্স ট্রি করব। তো কোশ্চেনের মধ্যে যেভাবে স্ট্রাকচার বলা থাকবে সেই অনুযায়ী এটা আমরা ড্র করব। অ্যান্ড দেন একটা গ্রামার দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে গ্রামারটা কি এমবিগিউয়াস অর নট। যদি এমবিগিউয়াস হয়, মানে যদি কোনো স্ট্রিং পাই এমন যে দুইটা লেফট মোস্ট বা দুইটা রাইট মোস্ট অথবা দুইটা পার্স ট্রি দেখাচ্ছে, তাহলে আমরা বলবো গ্রামারটা এমবিগিউয়াস। এটা হচ্ছে এমবিগিউটি চেক করা। কোনো ক্ষেত্রে এমবিগিউয়াস হতে পারে, কোনো ক্ষেত্রে এমবিগিউয়াস নাও হতে পারে। এখন এটার পার্শিয়াল মার্কিংটা কি, আপনি এমবিগিউটির থিওরিটা লিখতে পারলে কিছু মার্ক পাবেন, আপনি যদি প্রুভ করতে পারেন কারেক্টলি তাহলে কিছু মার্ক পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সবার সেম স্ট্রিং দিয়ে অ্যাম্বিগুইটি শো নাও করতে পারে। আপনার ফ্রেন্ডের এবি স্ট্রিং দিয়ে অ্যাম্বিগুইটি শো করতে, আপনি পেয়েছেন এপসাইলন দিয়ে অ্যাম্বিগুইটি, বোথ আর কারেক্ট, কোনোটাই কাটবেন না, কোনোটাই ভুল না। অন্য একের বেশি স্ট্রিং অ্যাম্বিগুইটি শো করতে পারে। তার মানে যে যেটা দিয়ে পাবেন একটা শো করলেই হবে। যে একটা স্ট্রিং এর জন্য দুইটা আলাদা আলাদা ডেরিভেশন দেখাচ্ছে তাহলেই সেটা অ্যাম্বিগুয়াস। সো সেটা ডিফারেন্ট স্ট্রিংও হতে পারে। সো কনফিউজড হয়ে যাবেন না, অথবা দুইটাই করে দেওয়ার দরকার নেই, সময় নষ্ট। একটা দিয়ে প্রুভ হয়ে গেলে দ্যাট উইল বি এনাফ। তো এমবিগিউটির ক্ষেত্রে ক্লিয়ার করে মাথায় রাখবেন স্ট্রিং দেওয়া থাকবে না, এটা স্ট্রিং খুঁজে বের করাটাই আপনার কাজ। তো এইটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের টপিক। পুশ ডাউন অটোমেটাতে আমরা থিওরি পড়েছিলাম যে হাউ দ্য পুশ ডাউন অটোমেটা ওয়ার্কস, দ্যাট ইজ দ্য কম্পোনেন্টস অফ পুশ ডাউন অটোমেটা, যে তিনটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে কম্পিউটেশনটা করে। তারপরে হচ্ছে পুশ ডাউন অটোমেটা কনস্ট্রাকশন এবং একটা পুশ ডাউন অটোমেটার ফর্মাল ডেফিনেশন লেখা, যে এখানে কিউ সিগমা কিউ নট যে ভ্যালুগুলো আমরা ফাইনাইট, যে ভুলটা মিডে করছেন সেই ভুলটা করেন না। ডেমনস্ট্রেট বলা থাকলে পুরো ফর্মাল ডেফিনেশনটা লিখে দিয়ে আসেন উইথ ট্রানজিশন টেবিল। এটা লিখলে ফুল মার্কস পাবেন। আপনারা পারা জিনিসও অনেকেই লিখেন নাই, কেন লিখেন নাই আই ডোন্ট নো। স্লাইডে পুরোটা দেওয়া ছিল, ঠিক একইভাবে এটারও স্লাইডে দেওয়া আছে, ভালো মতো পড়ে স্লাইড থেকে জাস্ট 7টা ভ্যালু লিখে দিয়ে আসবেন স্ট্রাকচার দেখে। তারপরে হচ্ছে স্ট্রিং অ্যাকসেপ্টেন্স হলো কুইজে যেরকম দেখেছিলাম, একটা স্ট্রিং দিবে, দিয়ে স্ট্রিংটা পাস করে আমরা দেখব যে স্ট্রিংটা কি ফাইনাইট অটোমেটার ফাইনাল স্টেপ পর্যন্ত যায় কিনা, তাহলে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট হবে। এবার তারপরে হচ্ছে যে টিউরিং মেশিনের কোশ্চেনটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। থিওরি পার্ট হচ্ছে বেসিক্স, যেগুলো কিভাবে কাজ করতেছে, কম্পারিজন কি, আর তারপরে হচ্ছে টিএম কনস্ট্রাকশন। আবারও বলে দিচ্ছি, এই যে এখানে মেনশন প্রবলেমগুলো আছে সেগুলো ছাড়াও স্লাইডে দুইটা প্রবলেম ভালো করে করব, নিজেরা যে কোনো একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে প্রবলেম নিয়ে প্র্যাকটিস করব। এবার কনটেক্সট ফ্রি গ্রামারে কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখেন, আপনি গ্রামার ল্যাঙ্গুয়েজ দেখে গ্রামার লিখছেন, একইভাবে গ্রামার বুঝে ল্যাঙ্গুয়েজ দেখা যায়, যেভাবে রেগুলার এক্সপ্রেশনে দেখেছি। তো আপনাদের কোশ্চেনে এরকমও থাকতে পারে, আপনাকে গ্রামার দিয়ে বলছে এটা ল্যাঙ্গুয়েজ কি, ঠিক আছে। তো যখন আপনি ল্যাঙ্গুয়েজ দেখে গ্রামার করবেন তখন স্ট্রাকচারটা বুঝে বুঝে করবেন, যেন উল্টাটাও করতে পারেন। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এবার আসি পার্শিয়াল মার্কিং এর ব্যাপারে। আমাদের মিডের একটা কোশ্চেনের এক্সাম্পল নিয়ে যদি আমরা বলি, বলা ছিল হচ্ছে যে এমন একটা ফাইনাইট অটোমেটা ড্র করতে যেখানে থার্ড সিম্বল ফ্রম দ্য রাইট এন্ড উইল বি 0 এন্ড দ্য ইনপুট সিম্বল উইল বি এ বি সি। তার মানে আপনাকে থার্ড চিন্তা করতে হবে রাইট এন্ডের থেকে। সবার লাস্ট সিম্বলটা এবিসি হবে, সেকেন্ড লাস্টটা এবিসি হবে, থার্ডটা শুধু এ হবে। এখানে বি আর সি কে অ্যাকসেপ্ট করা যাবে না, যেহেতু এনএফ এ রিজেকশন স্টেট না দেখালেও চলবে। এবার লুপ হবে একটা, যে এর আগে আবার যে কোনো কিছু আসতে পারবে। এই লুপটা আমরা বসাবো এর শুরুর স্টেটটার মধ্যে। তো এটা দিয়ে বোঝাবে যে এ দিয়ে শুরু হলে আবার সব অ্যাকসেপ্ট হবে, সরি এর আগে আবার যা আসবে থার্ড পর্যন্ত, যাতে লাস্টের থার্ড যেন এ হয়। তার মানে লাস্ট মেনটেন করতে হলে পরে কিছু দেওয়া যাবে না। এটা ছিল হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমি এখানে পার্শিয়াল মার্ক কখন করব? পার্শিয়াল মার্কে যখন আমি দেখব যে সামহাউ থার্ড পর্যন্ত আপনার এ এসেছে, থার্ড সিম্বলের জায়গায় আপনি কি করতেছেন, এক্স্যাক্টলি থার্ড সিম্বলটাকে সে রিজেক্ট করতেছে। এই হিসেবে থার্ড সিম্বলটা আসে, এক্সেপ্ট তো দূরের কথা, বি আর সি কে রিজেক্ট করতে বলতেছে, বি সি শুদ্ধ অ্যাকসেপ্ট হচ্ছে এবং কোনো অ্যাঙ্গেল থেকে এটা মিলতেছে না, তখন কেবল 0 দেওয়া হয়েছে। বাদ বাকি কেসে যদি কাছাকাছি অ্যান্সার গেছে, যে কিছু অংশ রাইট করতেছে। এখন আপনাদের আরো যদি সহজ করে একটা এক্সাম্পল বলি, ল্যাঙ্গুয়েজে বলছে আপনাকে লেফট সাইডে যেতে, আপনি স্ট্রেট রাইট সাইডে হাঁটা শুরু করছেন, তাহলে কখনোই আপনি অ্যাকসেপ্টেন্সের দিকে যাবেন না। তো ওইগুলা সবই
রিজেক্টেড আমরা বলি যে একদম অ্যান্সারটা 0 হয়ে যায় বা খুব কম মার্ক পাওয়া যায়। আর আপনি লেফট সাইডে রাইট সাইডে যেতে বসে আপনি কোনো মতে ঘুরে ফিরে রাইট সাইডের দিকে গেছেন, তখন এটাকে বলে পার্শিয়াল মার্কিং। ঠিক আছে, তো এই কনফিউশনটা এখন পোস্ট ডাউন অটোমেটিক থেকে আপনার কোশ্চেন আসছে, আপনাদের যে কুইজের কোশ্চেনটা ছিল এ বি সি ডি আর মাঝখানে ই ছিল, আপনি ই এর জন্য ট্রানজিশন লিখতে পারেন না, বাট এবিসিডি পুরোটা ক্লিয়ারলি লিখছেন, আমি 5 এর মধ্যে আপনাকে 3 কনসিডার করব। কারণটা কি, ওই ইটাই হচ্ছে মেইন স্টেপ ছিল, আমি আপনাকে তো এবিসিডি দিয়ে করাই দিছি, ইটাতেই আমি বুঝতে চাইছিলাম যে আপনি পারেন কিনা, বাট স্টিল আপনি যখন বুঝতেই পারেন না, আপনি যতটুকু করছেন অতটুকুতে আপনাকে এবিসিডি দিয়ে করলেও আমি 3 মার্ক দিব। তো আমি চেঞ্জটা এমন ভাবে করছি যেন 00 না আসে কারো। এখন কোশ্চেনও আমি চেঞ্জ করছি এই জন্য যাতে আপনি চেঞ্জের সাথে পরিচিত হন, আপনি বুঝতে পারেন যে চেঞ্জ আসলে কিভাবে করতে পারে, আপনাকে রিঅ্যাক্ট করতে হবে যেহেতু আপনি শিখছেন। তো এই ক্ষেত্রে আপনি 00 পাবেন না। সো এই যে পার্শিয়াল মার্কিং যে কনফিউশনটা এভাবেই হবে, ফাইনালের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, মার্কস ডিস্ট্রিবিউশন হলো আমাদের 35 মার্কের কোশ্চেন হয় পুরোটা থেকে, 1 2 3 তিনটা টপিক থেকে 35 মার্কের কোশ্চেন হয়। 4 নম্বর টপিক থেকে টিউরিং মেশিনে হয় হচ্ছে আপনার 5 মার্কের কোশ্চেন। এই 35 মার্কের মধ্যে তিনটা টপিক থেকে মোটামুটি ইকুয়াল রাখা হয়, কিন্তু পুরো ইকুয়াল থাকে না, যেহেতু মার্কটা 35 ফ্র্যাকশনাল। তো কোনো জায়গায় হয়তো কখন রেগুলার এক্সপ্রেশনের দিকে একটু মার্কস বেশি চলে যায়, অথবা আপনার কনটেক্সট ফিট দিকে মার্কস বেশি চলে যায়, এরকম হয়। তো এবার সম্ভবত রেগুলার এক্সপ্রেশনের দিকে মার্কস বেশি আছে। আমি আমার এই মুহূর্তে কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশন আমি গুনি নাই যে কোনটায় কত করছি, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে প্রতি টপিকেই মোটামুটি কোশ্চেন কভার করছে। আপনি কোনো টপিক বলতে গেলে যে আপনার যে সাজেশন চাইলেন আপনি বাদ দিতে পারবেন না কোনোটাই, পরীক্ষা দিয়ে এসে বুঝতে পারবেন যে এখান থেকে যা যা পড়াইছি প্রশ্ন ওই টাইপ থেকে মোটামুটি টাচ করে করা হয়েছে, যে 19-20 হবে। দ্যাটস মিন বাদ দেওয়ার মতো আসলে কিছু নাই, আপনাকে সিকোয়েন্সিয়ালি পড়তে হবে। রেগুলার এক্সপ্রেশন থেকে ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেশন, সাথে স্ট্রিং প্র্যাকটিস করবেন। তারপরে স্লাইডে চলে যাবেন, স্লাইডের থেকে ফাইনাইট অটোমেটা, ডিএফএ থেকে স্লাইড, এগুলো সব সময় কোশ্চেনে থাকে। আপনারা পুরান কোশ্চেন দেখেন আর আমার সিলেবাস মিলায়েন, দেখবেন যে কোনো সাজেশন নাই, এটাই টপিক। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের লিডার কুইজের মার্কগুলো এখনো দেওয়া হয়নি এই সেকশন। হ্যাঁ, আমার সিপিইউ অফিসে পিসিতে উইন্ডোজ ক্র্যাশ করছে, আইটির লোক আমার 2 দিন ধরে পিসি ঘুরাইতেছে, যার কারণে খাতা দেখা আমি এগুলোকে আমি আপলোড করতে পারতেছি না। বাসায় এসে অনলাইন ক্লাস নিচ্ছি, আবার কিছু মিটিং অ্যাটেন্ড করতেছি, আর আরেকটা কোর্স নিচ্ছি আমি, ওই কোর্সের সেলফ স্টাডি, ওদের অনলাইন ক্লাস, আমি সময় ম্যানেজ করতে পারতেছি না 2 জায়গা মিলে। তো এই জন্য আমি অবশ্যই আপনাদের মার্কস মিডের আগে আপনারা পাবেন, যাতে আপনারা দেখে যাইতে পারেন যে কিভাবে প্রিপারেশন নেবেন। প্রিপারেশন তো বৃহস্পতি শুক্রবার থেকে শুরু করবেন, আমি অ্যাট এনি কস্ট নাম্বার আপলোড করার ব্যবস্থা করব, অন্য পিসিতে যে হলো অফিসে কাজ শেষ করব। ম্যাম অনেকের একটা প্রবলেম ছিল ম্যাম মিসিং কুইজ নিয়ে, তো ওইটা কি কোনো কিছু করা যাবে? কিসের প্রবলেম, কোনটা কুইজে? অনেকের মিসিং কুইজ আছে, একটা বা দুটো। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আমি 3টা কোশ্চেন মিডের মানে আমি ভ্যারাইটি কোশ্চেন করছি। সিএফজি 2টা কোশ্চেন হয়েছে, রেগুলার এক্সপ্রেশনের মনে হয় একটা কোশ্চেনই হয়েছে, আপনাদের সব সেকশন মিলায় আমার যতদূর মনে আছে। আমি এই 3টা কোশ্চেনের প্রত্যেকটার একটা ব্রিফ সলিউশন ভয়েস রেকর্ড করে গ্রুপে দিয়ে শেয়ার করে দিব আপনারা নিজেদের মধ্যে। তারপরেও যদি কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার, আমি যে যে জিনিসগুলো চেঞ্জ করছিলাম ওই চেঞ্জের অ্যান্সারগুলো কিভাবে হবে। তাহলে কি হবে কোয়েরি ফিল আপ? না ম্যাম জিজ্ঞেস করছে যে কেউ কুইজ মিস করছে, ওটা মানে তারা কি ব্যাকআপ কোনো কুইজ পাবে এরকম? না, কুইজ মিসের ব্যাপারে আমার কাছে আজকে হচ্ছে বুধবার, আগামীকালকে আমি যাব, সারাদিনই আমি কাজের মধ্যে থাকবো, আমি যে এসে ডেস্কে বসবো ওই সময়টা আমার কাছে নাই। শনিবার থেকে এক্সাম শুরু, সো ব্যাকআপ কুইজের কোনো অপশন নাই, মেকআপ কুইজের কোনো অপশন নাই, ইমপ্রুভমেন্টের কোনো অপশন নাই আমার কাছে। আর সিরিয়াস কেস যাদের সাথে আমি কথা বলছি শুধু তাদের জন্য আমি কুইজ কনসিডারেশন করছি, তাদের কেস আলাদা, বাট আমি জেনারেলি কোনো কিছু নিতে পারতেছি না। এটার জন্য আমি যতটুকু পারবো খাতা ইজি করে দেখার চেষ্টা করবো ফাইনালে, বাট এছাড়া আমি আর কোনো সলিউশন দিতে পারতেছি না। আমি ট্রাই করবো যাতে ফাইনালে আপনারা আবার বেশি খারাপ পরীক্ষা দিয়ে আসেন না। আমি চেষ্টা করবো পার্শিয়াল মার্কিংটা একটু ভালো করে করার, বাট এর মানে এই না যে পুরাই ভুল অ্যান্সারে আপনি ফুল মার্কস পাবেন, এই ভুল মানে এই আশা করেন না। যেমন মনে করেন আমি কোনো জায়গায় দেখা গেছে যে আপনাকে একটা
3 দেয়া যায়, আমি 3.5 ট্রাই করব, বাট এটার জন্য 5 এর মধ্যে 4 পেয়ে যাবেন না একটা ভুল অ্যান্সারে, ঠিক আছে? তো এই 3.5 একটা করে 0.5 কিছু জায়গায় আমার ইমপ্রুভমেন্ট আসে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের টোটাল ওভারঅল গ্রেডের সময় আমি ফ্লেক্সিবল থাকবো, যাতে গ্রেডিং এর সময় আমি 78 থাকলে তো অবশ্যই 80 করব, সেই ক্ষেত্রে যেন 68 এর জন্য আমি 70 করব, এইভাবে চিন্তা করব। কিন্তু আমি আর কুইজ দিতে পারবো না, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আমি সফটলি খাতা দেখার ট্রাই করব, যাতে আপনাদের মার্কে কারোই প্লাস মিস না চলে যায় কুইজের জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাম, আপনি প্রেজেন্টেশনের যে গাইডলাইন গুলো বিএলসি তে দিয়ে রেখেছিলেন, ওখানে আপনি একটা ভিডিও দিয়েছিলেন যে গাইডলাইন যেখানে ছিল প্রেজেন্টেশনে। ওটা চলে ওই না? ভিডিওতে বলা ছিল যে আমরা হচ্ছে প্রেজেন্টেশন হিসেবে একটা অটোমেটা ডিজাইন করব, একটা মেশিন ডিজাইন করব। হ্যাঁ তো হ্যাঁ, সেটার জন্য আপনি বলছিলেন হয়তো আমরা স্লাইডও করতে পারি বা একটা পিডিএফ ফাইলও করতে পারি, ডক ফাইলও করতে পারি, আমাদের পুরো কাজটা একটা জায়গায় এটাকে রাখতে আমি হবে। রেকর্ডিং এ কি বলছি? রেকর্ডিং আপনি এটাই বলছিলেন যে এই পুরো কাজটা একটা পিপিটি এক্সও বানাতে পারি আমরা, অথবা একটা ডক না, ফাইলও আমরা বানাতে পারি আমার প্রেজেন্টেশন ওইটা হিসেবে। পুরান রেকর্ডিং এ সম্ভবত আমি অ্যাসাইনমেন্ট জি ম্যাম, এটা অনেক হিসেবে আগের রেকর্ডিং দিছিলাম যে ছিল। ম্যাম আমাদেরকে বলেছিলেন যে ম্যাম আমরা যেন রেকর্ডিং করি এবং পার্ট ওয়াইজ এখন আর হয় এটাকে না, এখন আমাদের অ্যাক্রিডিটেশনের পারপাসে রেকর্ড লাগে, বুঝছেন? শুধু ডকুমেন্ট সাবমিট করলে হয় না। আপনারা কি করবেন? হ্যাঁ, আমি আবার ইনস্ট্রাকশনটা দিচ্ছি। আমি কি প্রথমে কি করবেন, আপনারা 5 জন গ্রুপ মেম্বারের 5টা পোর্শন হবে, একটা স্লাইড হবে। স্লাইডটা বানাবেন হচ্ছে পাওয়ার পয়েন্ট অথবা ক্যানভা, যে কোনো একটা দিয়ে বানানোর পর আমার কাছে সাবমিট করবেন পিডিএফ হিসেবে, এটা বলছিলাম, ঠিক আছে? যখন ড্রাইভে আপলোড করবেন, আপনি পুরো স্লাইডটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে ড্রাইভটাকে ডাউনলোড করবেন পিডিএফ হিসেবে করে ড্রাইভে আপলোড করবেন, যাতে তাহলে কি আমাদের ক্যানভা ওপেন হইতে তাহলে কি আমাদের কোনো স্লাইড ভিডিও ব্রেক হয়ে প্রেজেন্টেশন যায়। দিতে হবে না? হ্যাঁ, বুঝি নাই। ম্যাম বললাম যে শুধু শুধু স্লাইডটা বানায় কি সাবমিট করব, কোনো ভিডিও প্রেজেন্টেশন দিতে হবে না বা রেকর্ডেড এরকম না, কিছু? এটাই তো শেষ করি। আস্তে ভিডিও হবে, অবশ্যই রেকর্ডিং থাকবে, অবশ্যই রেকর্ডিং দিতে হবে। আমি যদি ওইটাতে বলে থাকি হয়তো মিসকমিউনিকেশন হয়েছে বা অন্য কোনো স্টোরি ছিল, না ম্যাম, আপনাদেরটা ওখানে শুনে আপনি ভিডিও করতে বলছিলেন, বাট ওখানে স্লাইডের কথা বলছিলেন যে স্লাইড অথবা একটা ডক ফাইল বানালেও হবে আর কি। আচ্ছা, ডক ফাইল বানাবো না, আমরা পিডিএফ বানাবো, স্লাইড বানাই তারপরে পিডিএফ বানাবো, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন, এটা শুনবেন। ওই রেকর্ডিং এরটা থেকে বেটার এটা ফলো করবেন। একটা স্লাইড বানাবেন পাওয়ার পয়েন্ট অথবা ক্যানভা, যেটা দিয়ে আপনারা বানান, যে কোনো সাইট থেকে বানান, আমার কোনো সমস্যা নেই। শুধু এটাকে ডাউনলোড করবেন পিডিএফ হিসেবে, যাতে ব্রেক না করে, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। পিডিএফ বানায় ওই যে আপনাদের টপিকের টাইটেল থাকবে না একটা, ওইটা হবে হচ্ছে আপনার স্লাইডের টাইটেল। তারপরে 5টা রেকর্ডিং সাবমিট করবেন। 5টা রেকর্ডিং এর প্রত্যেকটার ফাইল নেম হবে আপনার স্টুডেন্ট আইডি উইদিন ব্র্যাকেট আপনাদের সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, যে যেখানে যত নাম্বার স্লাইড পড়তেছেন, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে যে আপনাদের সিরিয়াল থাকবে। আমি যেটা বলছি যে একটা ভিডিওতে মার্চ করবেন না, আপনারা ইন্ডিভিজুয়াল ভিডিও বানায় যার যার পোর্শন প্রেজেন্ট করে ড্রাইভে আপলোড করে দিবেন, এটা বলছি। তো আপনাদের টোটাল থাকবে হচ্ছে 5টা রেকর্ডিং আর একটা ফোল্ডার। এবং আমি যখন আপনাদেরকে গুগল ফর্মের লিংক দিব, ফর্মে প্রতি গ্রুপ থেকে একজন সাবমিট করবেন, মাল্টিপল সাবমিশন না, একজন সাবমিট করবেন। সে ওই ড্রাইভের লিংকটা আমাকে দিয়ে দিবেন এবং অবশ্যই পাবলিক অ্যাক্সেস করে দিবেন, এনিওয়ান ক্যান ভিউ। এই হচ্ছে সাবমিশন। আচ্ছা ম্যাম, ফাইলের নাম যে দিব ম্যাম, ওই জায়গায় সিরিয়াল মেইনটেইন করব, কে কয়টা পেজ বলতেছে বা কয় নাম্বার পেজ না বলতেছে না এটা না, মেনশন ওইগুলো করব। না, ওইগুলো না। শুধু আপনারা আমি ভিডিও রেকর্ডিং দেখলে কি করতাম, আপনাদের একজন পরে একজন আসতেন না, তো ওই আমি তো মাঝখান থেকে মনে করেন আমি যে শেষে বলতেছে তারটা ওপেন করলাম, তাহলে তো আমি কিছু বুঝবো না কি বলতেছে। তো এই কোঅর্ডিনেশনটা বোঝার জন্য আপনারা 1 2 3 4 5 লিখবেন, যাতে আমি বুঝতে পারি যে স্লাইড কোথায় শুরু এবং কোথায় শেষ রেকর্ডিংটা, এইটাই। আরেকটা বিষয় হলো যে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের কোনো কিছু দেন না, এই যে হ্যাঁ, আমি এগুলো screenshot প্রত্যেকটা জিনিস দিয়ে দিব আপনাদেরকে। অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য ড্রাইভ লিংক দিব, ড্রাইভে আপনারা অ্যাসাইনমেন্ট আপলোড, আপনাদের স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। কোর্স কমপ্লিট করে স্ক্রিনশট রেখে দেন আপনার কাছে, ওটা আপলোড করে দিবেন। স্ক্রিনশট নেওয়ার প্রসেস হচ্ছে আপনার ইয়েতে কি বলে, ওই কোর্সের সাইটটাকে ডেস্কটপ মোডে নিয়ে কর্নারে প্রোফাইলটা ওপেন করবেন এবং কমপ্লিশনের রেকর্ডিংটা দেখাবেন, দেখে সাবমিট করে দিবেন, ঠিক আছে? জি ম্যাম। আর কোনো ইনস্ট্রাকশন বুঝি না এরকম আছে? আর ম্যাম আমাদের তো আগামীকাল তাহলে ক্লাস হচ্ছে না আই সেকশনের। আগামীকালকে বৃহস্পতিবারে আই সেকশনের ক্লাস হবে না, পড়ায় ফেলছি সব। জি পরীক্ষাটা ভালো করে পড়েন, আর আশা লাগবে না ক্যাম্পাসে।